আচ্ছা শোন, এটা অ্যাকচুয়ালি তোদের নেক্সট ইয়ার যখন হবে তখন ফোর্থ সেমিস্টারের ফার্স্ট চ্যাপ্টার হবে। জিওমেট্রিক অপটিক্স থেকে তোদের ফোর্থ সেমিস্টার স্টার্ট। সুতরাং এসি ভিডিওর সঙ্গে এটাকে পাঞ্চ করিনি, এসি ভিডিও থেকে এটা আলাদা করে দিয়েছি। নাহলে এর আগেরটাতে আমি ভিডিও বানিয়ে নিতাম। এইটা জিওমেট্রিক অপটিক্স পার্টটা এসির সঙ্গে পাঞ্চ না করার কারণ এটা। তো দুটো জিনিসকে একসাথে করবো। অবতল দর্পণ, এখানে থাকে ফোকাস, এখানে থাকে বক্রতা কেন্দ্র, এখানে থাকে মেরুবিন্দু। উত্তল লেন্স এফ আর 2F। এখানে কি করা হবে? সমান্তরাল আলো পাঠানো হবে। সমান্তরাল আলো পাঠালে যে বিন্দু দিয়ে প্রধান অক্ষের ক্রস করবে তাকে ফোকাস বলে। এখানেও সমান্তরাল আলো পাঠানো হবে। সমান্তরাল আলো পাঠালে প্রধান অক্ষের যে বিন্দু দিয়ে ক্রস করবে তাকে দ্বিতীয় মুখ্য ফোকাস বলে। তাহলে যেহেতু এটা দ্বিতীয় মুখ্য ফোকাস, তাহলে প্রথমটাও আছে। তাহলে প্রথম মুখ্য ফোকাস কি? প্রথম মুখ্য ফোকাসটা ঠিক এর উল্টা ডেফিনেশন। কোথায় করি? এখানে করে দিই। তাহলে যে বিন্দু থেকে আসা আলো লেন্সের প্রতিসরণের পর সমান্তরালভাবে নির্গত হয় সেটাকে বলে প্রথম মুখ্য ফোকাস। সেমভাবে যদি উত্তল দর্পণের কথা বলি, তাহলে এই তিনটারই কাজ হলো অভিসারী করা। সেমভাবে যে উত্তল দর্পণের কথা বলি, উত্তল দর্পণে সমান্তরাল আলো পাঠাবো, প্রতিফলিত হবে এবং প্রতিফলিত হয়ে মনে হবে দর্পণের পিছনের একটা বিন্দু থেকে ছড়িয়ে পড়ছে। প্রতিফলিত হবে এবং মনে হবে দর্পণের পিছনের একটা বিন্দু থেকে ছড়িয়ে পড়ছে। তো যে বিন্দু থেকে ছড়িয়ে পড়ছে বলে মনে হবে সেটাকে ফোকাস বলে। তো এই ছবিটাই যদি অবতল লেন্সের সাপেক্ষে করা হয়, তাহলে এখানে ফোকাস থাকবে, এখানে ফোকাস থাকবে। সেম টেকনিকে সমান্তরাল আলো পাঠানো হবে প্রধান অক্ষের, সেই প্রধান অক্ষের সমান্তরাল আলো ফোকাস থেকে ছড়িয়ে পড়ছে বলে মনে হবে। তাহলে সমান্তরাল আলো পাঠানো হলে যেটা হয় সেটা হলো F2 ডেফিনেশন। তাহলে এটা দ্বিতীয় মুখ্য ফোকাস, এটা দ্বিতীয় মুখ্য ফোকাস, এটা F1 দেখিয়েছি। আর অবতল লেন্সের জন্য প্রথম মুখ্য ফোকাসটা কী হবে? অবতল লেন্সের ক্ষেত্রে প্রধান অক্ষের উপরে থাকা এটা হয়ে যাবে ডটেড।
যে বিন্দু থেকে আগত আলো সমান্তরাল হয়ে যায় প্রতিসরণের পর, সেই বিন্দুটা হলো প্রথম মুখ্য ফোকাসের ডেফিনেশন। ঠিক আছে, তো এটাকে ভাষায় পরিণত করতে হবে। প্রধান অক্ষের সমান্তরাল আলো দর্পণের প্রতিফলনের পর যে বিন্দুতে সে মিলিত হয় তাকে মুখ্য ফোকাস বলে। এখানে একই রকম সংখ্যা এখানেও আসবে, দ্বিতীয় মুখ্য ফোকাস বলে। এখানে একই রকম সংখ্যা দিকের থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তাহলে সেটা হবে দ্বিতীয় মুখ্য ফোকাস। আর প্রথম মুখ্য ফোকাসের সংখ্যা খুব একটা দেয় না, দ্বিতীয় মুখ্য ফোকাসের সংখ্যাটাই মূলত দেয়। তবে মনে রাখার বিষয় হলো, এটা দ্বিতীয় মুখ্য ফোকাসের সংখ্যা করতে গেলে সমান্তরাল আলো পাঠাতে হবে, আর প্রথম মুখ্য ফোকাসের সংখ্যা করতে গেলে সমান্তরাল আলো বেরিয়ে যাবে দর্পণ থেকে। হ্যাঁ, প্রধান অক্ষের সমান্তরাল আলো এটা পাওয়াটা মাস্ট। কেন? কারণ অবতল দর্পণ দিয়ে আরেকটা ছবি দেখানো যায়। অবতল দর্পণে যদি শুধু সমান্তরাল আলো ফেলা যায়, যেটা প্রধান অক্ষের সমান্তরাল নয়, তাহলে সেটা প্রধান অক্ষ ছাড়া অন্য একটা বিন্দু দিয়ে পাস করে। যে বিন্দুটা ফোকাস তলেরই একটা বিন্দু হয়, এটাকে বলা হয় গৌণ ফোকাস, এফ ড্যাশ বলা যাক। এটাকে বলা হচ্ছে গৌণ ফোকাস। তাহলে গৌণ ফোকাসের সংখ্যা কত? অসংখ্য। ফোকাস তলে থাকা সমস্ত বিন্দু এক একটা গৌণ ফোকাস। যে গৌণ ফোকাস প্রধান অক্ষে থাকে তাকে বলে মুখ্য ফোকাস। সেমভাবে এটা যদি উত্তল লেন্স দিয়ে করা যায়, তাহলে উত্তল লেন্সের ক্ষেত্রে প্রধান অক্ষের সমান্তরাল না এরকম আলোকরশ্মি যদি পাঠানো হয়, তাহলে এটা তো সোজা বেরোবে। ফোকাস তলেরই অন্য একটি বিন্দুতে মিলিত হবে যেটা প্রধান অক্ষে নেই, তাহলে সেটা হয়ে যাবে গৌণ ফোকাসের ডেফিনেশন। ঠিক আছে, গেল। অবতল দর্পণ আর উত্তল দর্পণের ক্ষেত্রে মনে রাখার পয়েন্ট কি কি আছে? অবতল দর্পণে এটাকে মেরু বলে, এটাকে ফোকাস বিন্দু বলে, এটাকে বক্রতা ব্যাসার্ধ বলে। এই জায়গাটা দাগ দাগ দেওয়া থাকবে। আলো এদিক থেকে আসবে, তাহলে এই দূরত্বটা -f, এই দূরত্বটা -2f, কারণ চিহ্নের নিয়ম অনুযায়ী এদিকে সব দূরত্ব নেগেটিভ ধরা হয়। আর উত্তল দর্পণের ক্ষেত্রে এই জায়গাটা দাগ দাগ দেওয়া থাকবে, সেক্ষেত্রে আলো এদিক থেকে এসে ব্যাক করবে, দিয়ে এদিকে চলে যাবে, কিন্তু ফোকাস আর বক্রতা কেন্দ্র দুটোই ভার্চুয়াল জায়গায় থাকবে, মানে দর্পণের পিছনে থাকবে। দর্পণের পিছনে থাকার জন্য ফোকাসটাও পজিটিভ এফ আর বক্রতা কেন্দ্রটা +2f দূরত্ব থাকবে। তো এখানটায় মাধ্যমিকের প্রমাণ r=2f, সেই প্রমাণে আর ঢুকলাম না। r=2f এই প্রমাণটা মাধ্যমিকে আসে, আশা করি এখন আর দেবে না, কিন্তু প্রমাণটা জানা দরকার প্রত্যেকের। আচ্ছা, নেক্সট কি আছে? উত্তল লেন্স আর অবতল লেন্সটা একবারে বলে দিই, যেহেতু কানেক্টেড বিষয়। উত্তল লেন্সের ক্ষেত্রে ফোকাস তো আমরা পেয়ে গেছি। কোথায় কোন ফোকাস থাকছে? এদিকে থাকছে দ্বিতীয় মুখ্য ফোকাস, এদিকে থাকছে প্রথম মুখ্য ফোকাস। আর এই দূরত্ব হিসাবে f এবং চিহ্ন হিসাবেও +f বলা যেতে পারে। এই দূরত্ব আর চিহ্ন উভয় হিসেবে +2f। আর একই রকমভাবে এই দূরত্ব হিসেবে f, চিহ্ন হিসেবে -f, কারণ যেহেতু নেগেটিভ অক্ষে যাচ্ছি। এই দূরত্বটাও দূরত্ব হিসেবে 2f, চিহ্ন হিসেবে -2f হয়ে গেল। আচ্ছা, অবতল লেন্সের কথা যদি বলি, অবতল লেন্সের ক্ষেত্রে এখানটাতেও এরকম 5টা বিন্দু থাকবে, যেখানটায় এটা দ্বিতীয় ফোকাস, এটা প্রথম ফোকাস, আর এই দূরত্বটা
একই রকমভাবে -12 যেটা চিহ্ন হিসেবে দূরত্ব এমনি +12ই ধরা হবে, আর এটাও -f যেটা চিহ্ন হিসেবে -f কিন্তু দূরত্ব হিসেবে +f, এটাও ফোকাস, এটাও 2f বিন্দু হয়ে গেল। আচ্ছা, আর যেটা বলা যায়, আচ্ছা এখানে এটা অবতল হওয়ার কারণ কি? অবতল হওয়ার কারণ হলো এর অভিলম্বগুলো, মানে অবতল না, এটাকে অভিসারী লেন্স বলা হয়, অভিসারী দর্পণ বলে, কারণ অভিলম্বগুলো অভিসারী, তাই এটা অভিসারী দর্পণ। আর এটা হলো অপসারী দর্পণ। কেন? কারণ অভিলম্বগুলো, এটা তো পিছন থেকে ভার্চুয়াল, তাহলে আমি যদি অভিলম্বগুলো এদিকে টেনে দিই তাহলে অভিলম্বগুলো পরস্পর অপসারী হয়ে যাচ্ছে আলো পড়ার সাপেক্ষে, সেই জন্য এরা অপসারী দর্পণ হিসেবে কাজ করে। হয়ে গেল। আর এই ক্ষেত্রে অভিসারী অপসারী ব্যাখ্যা কি? এটা মাধ্যমিকের ব্যাখ্যা ছিল যে এটা এরকম প্রিজমের কম্বিনেশন হিসেবে ভাবা যেতে পারে। তো প্রিজম যেহেতু আলোকে তার ভূমির দিকে বেঁকিয়ে দেয়, তাহলে যতদূর আমি প্রিজম বানাতে পারবো ততদূর অবধি আলোর ব্যাখ্যাটা আসবে। মাঝের জায়গাটা গ্লাস স্ল্যাবের মতো আচরণ করবে, তাই মাঝের জায়গা দিয়ে কোনো চ্যুতি হয় না। তাহলে এখানে আলো এসে পড়লে আলো এদিকে বেঁকবে, এখানে আলো এসে পড়লে আলো ওদিকে বেঁকবে, এখানে আলো এসে পড়লে আলো এদিকে বেঁকবে, এখানে আলো এসে পড়লে আলো এদিকে বেঁকবে, এখানটায় আলো বেরোলে এদিকে, এখানে আলো পড়লে এদিকে, মাঝখানে আলো পড়লে সোজা বেরোবে। হয়ে গেল। সেমভাবে এখানে প্রিজমটার ভূমি আছে উল্টো দিকে, এখানেও প্রিজমটার ভূমি আছে উল্টো দিকে, তাহলে এই আলো পড়লে ছড়িয়ে যাবে, এই আলো পড়লে ছড়িয়ে যাবে। পরের প্রিজমটারও ভূমিটা উল্টো দিকে আছে, তাহলে আলো পড়লে ছড়ালো, এই প্রিজমটারও ভূমি আছে উল্টো দিকে, তার মানে আলো পড়লে এদিকে ছড়ালো। আর মাঝের প্রিজমটা গ্লাস স্ল্যাবের মতো আচরণ করছে, ফলে আলো সোজা পাস করবে। এখান থেকে বলা যায় যে লেন্সের যেটা অপটিক্যাল সেন্টার, কোনটা? এটা হলো লেন্সের অপটিক্যাল সেন্টার, এটা হলো লেন্সের অপটিক্যাল সেন্টার। অপটিক্যাল সেন্টার দিয়ে যদি কোনো আলো পাস করে বা আলোক কেন্দ্র দিয়ে যদি কোনো আলো পাস করে, তাহলে সেটা চ্যুতিবিহীনভাবে বেরিয়ে যায়, সোজা বেরিয়ে যাবে। এটা উত্তর লেন্সের জন্য হবে, এটা অবতল লেন্সের ক্ষেত্রেও এটা ভ্যালিড। ঠিক আছে। আর এখানটাতে মেরুবিন্দুটা অবিলম্ব হিসেবে কাজ করে, তাহলে কোনো আলো যদি সোজাসুজি মেরুবিন্দুতে এসে পড়ে, তাহলে যে কোণ উৎপন্ন করে সেই কোণ উৎপন্ন করে এখান দিয়ে বেরিয়ে যাবে। এটা একটা আলোর প্রপার্টি এখানটায় দেখা যায়। অবতল দর্পণে আর কোনো আলোর প্রপার্টি আছে? আরেকটা প্রপার্টি আছে, যদি আমরা বক্রতা কেন্দ্র বরাবর আলো পাঠাই, তাহলে আলো প্রতিফলিত হয়ে ওই একই পথে ব্যাক করে, অর্থাৎ বক্রতা কেন্দ্র বরাবর যেহেতু অবিলম্ব থাকে, অবিলম্ব বরাবর আলো পড়লে আলো কী হয়? লম্ব হয়ে পড়ে লম্বভাবে ব্যাক করে, সেই জন্য বক্রতা কেন্দ্র বরাবর আলো গেলে ওই একই পথ ট্রাভেল করে। ঠিক আছে। তো এই কটা প্রপার্টিকে মিলিয়ে আমাদের এখানটায় আলো ছবিগুলো আসবে। অবতল দর্পণের ছবি আসবে 6টা, উত্তল লেন্সের ছবি আসবে 6টা, আর উত্তল দর্পণের ছবি হবে 1টা। এক্সট্রা ছবিগুলো দেখাবো না এখন। অবতল দর্পণের প্রথম ছবিটা, এটা দর্পণ, দর্পণে আলো এসে পড়লো, সেই আলো ফোকাস দিয়ে ক্রস করে বেরিয়ে যাবে, তাহলে অসীমে থাকা বস্তু প্রতিবিম্ব তৈরি হলো ফোকাসে। সেম ছবি এবং সেম কন্ডিশন সব কিছু উত্তল লেন্সের জন্য আমরা করতে পারি। তাহলে একই কাজ উত্তল লেন্সের জন্য একবারে করে ফেলবো, তাহলে দুদিকের ছবি একবারে কমপ্লিট হয়ে যাবে। উত্তল লেন্সের প্রথম ছবি, সেই ছবিতে আমরা কি করব? লেন্সটা এঁকে নিয়ে
5টা বিন্দু ঠিকঠাক দেখাতে হবে। এটা একটা বিন্দু, এই ফোকাসের সমদূরত্বে 2f, ফোকাস থেকে এই দূরত্ব, ফোকাস থেকে এই দূরত্ব। তাহলে প্রথম ছবিটা কি, সমান্তরালভাবে আলো আসলো, সেই আলোটা ফোকাস দিয়ে ক্রস করে বেরিয়ে যাবে। তাহলে এটা এবং এটা সেম পিকচার। কন্ডিশন কি, বস্তু অসীমে, প্রতিবিম্ব ফোকাসে, সদ বিন্দু আকৃতির, উল্টানো, এম এর মান 0 হয়ে গেল। নেক্সট 2 নম্বর ছবি। 2 নম্বর ছবিতে এটা ফোকাস, এটা 2f, এখানে থাকে বস্তু। তাহলে একটা আলো সোজা চলে গেল, ফোকাস দিয়ে বেরিয়ে গেল, আরেকটা আলো বক্রতা কেন্দ্র দিয়ে গেল, একই পথে বেরিয়ে গেল। তাহলে তৈরি হলো কোথায়, এই বিন্দুতে একটা প্রতিবিম্ব তৈরি হলো। তাহলে ছবিটা কেমন হয়েছে, এটা, আর এটা গিয়ে একই পথে ব্যাক করেছে। তাহলে এইভাবে ছবিটা দেখাবো, হয়ে গেল এটা 2 নম্বর ছবি। তাহলে এর ক্ষেত্রে 2 নম্বর ছবিটা কেমন হবে, এর ক্ষেত্রে 2 নম্বর ছবিটা তাহলে বস্তু আঁকতে হবে টিউবের বাইরে, টিউবের বাইরে বস্তু, বস্তু থেকে সোজা আলো গেল, সেটা ফোকাস দিয়ে বেরিয়ে যাবে, আর একটা এটা দিয়ে বেরিয়ে যাবে। তাহলে যেহেতু 2f থেকে বেশি সরিনি, এখানের থেকে 2f থেকে বেশি দূরে প্রতিবিম্ব তৈরি হয়নি, কিন্তু প্রতিবিম্বের সাইজ বস্তু আকৃতি থেকে ছোট হয়েছে, সেটা দেখে বোঝা যাচ্ছে। আর এখানটাতেও প্রতিবিম্বের সাইজ বস্তু আকৃতি থেকে দেখে ছোট হয়ে, মানে সাইজটা ছোট হয়েছে। তাহলে f আর এটা কি 2f, তাহলে 2f এর বাইরে বস্তু, 2f এর ভেতরে প্রতিবিম্ব। এখানেও f 2f, 2f এর বাইরে বস্তু, f 2f, 2f এর ভেতরে প্রতিবিম্ব। প্রতিবিম্বর আকৃতি মানে ছোট হয়েছে বস্তুর থেকে, প্রতিবিম্ব আকৃতি ছোট হয়েছে বস্তুর থেকে। নেক্সট আর কি বলা যায়, এম এর ভ্যালু লেস দ্যান 1, এম এর ভ্যালু লেস দ্যান 1, সৎ বিবর্ধিত, সৎ বিবর্ধিত হয়ে গেল। চলে আসি 3 নম্বর ছবি। 3 নম্বর ছবিতে হ্যাঁ সৎ খর্বাকার, বিবর্ধিত না নেগেটিভ বিবর্ধিত, মানে ছোট হয়ে গেছে। সৎ উল্টো, সদের সাথে উল্টো কথাটা যায়, সদ উল্টো, সদ উল্টো। 3 নম্বর ছবি মেলানো সবচেয়ে কঠিন, সেই জন্য 3 নম্বর ছবির একটা বুদ্ধি আছে, এটাকে টেনে নে, এটা বস্তু, এটা প্রতিবিম্ব। এবার কি করবি, সোজা আলো পাঠা। আশা করি স্কেল দিয়ে করলে এই বুদ্ধিটা কাজে লাগাতে হবে না, হাত দিয়ে করছি বলে বুদ্ধিটা কাজে লাগাতে হচ্ছে। এটা সোজা বেরোলো এখান দিয়ে, আর ফোকাস দিয়ে পাস করা, দিয়ে এটাকে সোজা এটাতে বের করে দে, তাও মেলেনি। যাই হোক, বস্তু সম আকৃতির প্রতিবিম্ব তৈরি হয়েছে। এটা দ্বিতীয় মুখ্য ফোকাস আর প্রথম মুখ্য ফোকাসের সংজ্ঞার কম্বিনেশন। সেম পিকচার এখানেও পাওয়া যায়। তাহলে এখানে 3 নম্বর ছবিটা কেমন হবে, এখানে 3 নম্বর ছবিতে f 2f, f 2f, তাহলে এখানে বস্তু,
সমান আকৃতির এখানে প্রতিবিম্ব। তাহলে একটা আলোকে সোজা এটা দিয়ে পাঠিয়ে দে, সেটা ওর মাথা দিয়ে যাবে, সোজা বেরিয়ে গেল। আর একটা সোজা যাবে, সোজা গিয়ে এটা দিয়ে গিয়ে এটা দিয়ে মিট করবে। তাহলে কি তৈরি হলো? বস্তু সমান আকৃতি প্রতিবিম্ব, বস্তু সমান আকৃতি প্রতিবিম্ব, 2f এ বস্তু, 2f এ প্রতিবিম্ব, এখানেও 2f এ বস্তু, 2f এ প্রতিবিম্ব। হয়ে গেল 4 নম্বর ছবি। 4 নম্বর ছবিতে কি হবে? 4 নম্বর ছবিতে f 2f, বস্তু থাকবে f আর 2f এর মধ্যে, সোজা পাঠাবো বস্তু সমান্তরাল আলো, সেটা কোনটা দিয়ে যাবে? এটা দিয়ে চলে যাবে, মেলার চান্স খুব কম এটা। আর এখানটায় কি হবে? এই বিন্দু দিয়ে সি বিন্দু দিয়ে বের করে দিতে হয়, মিলে গেছে। তাহলে যেখানটায় মিলিত হলো সেটা কি? আকারে বড় একটা সদ্বিম্ব গঠিত হলো। তাহলে বস্তু থেকে আকারে বড় সদ্বিম্ব তৈরি হচ্ছে। বস্তু কোথায়? 2f এর ভেতরে বস্তু, f আর 2f এর মধ্যে। আর প্রতিবিম্ব কোথায়? প্রতিবিম্ব হলো 2f এর বাইরে প্রতিবিম্ব তৈরি হচ্ছে। তাহলে এটা আলোর অ্যারো দেওয়া মাস্ট, অ্যারো দিতে হবে, অ্যারো না দিলে অপটিক্সের ছবির কোনো দাম নেই। আর এখানটায় এগুলো দিতে হবে। হয়ে গেল? তাহলে এর 4 নম্বর ছবিটা কি হবে? এর 4 নম্বর ছবিতে এখানে f, এটা 2f, এখানে f, এটা 2f। ফোকাসের খুব কাছে নিয়ে যাব না, 2f থেকে 2f এর কাছাকাছি রাখবো। তাহলে একটা হলো সোজা গেল, সেটা ফোকাস দিয়ে সোজা বেরিয়ে গেল। আর একটা হলো কোনটা দিয়ে যাবে? আর একটা হলো বক্রতা কেন্দ্র দিয়ে সোজা বেরিয়ে যাবে, 2f এর বাইরে এখানে মিলিত হবে। তাহলে কি? 2f এর ভেতরে বস্তু, 2f এর বাইরে প্রতিবিম্ব। ছবিটা টেকনিক্যালি ভুলই হয়েছে, কারণ এই দূরত্বটা কম হয়ে গেছে, বেশি হয়ে গেছে, দূরত্বটা কম হয়ে গেছে। এটা আরেকটু ঠিকঠাক ছবি হলে এই দূরত্বটা অ্যাকচুয়ালি বেশি হবে। বেঁকে গেছে ছবি, অত আমি কারেক্ট করতে চাচ্ছিও না এখন। তাহলে বস্তু দূরত্ব কম, প্রতিবিম্ব দূরত্ব বেশি হবে, এটাই নর্মাল নিয়ম বা নর্মাল হিসাব। আচ্ছা, আর কি? অ্যারো দিতে হবে, অ্যারো ছাড়া তো ছবি হবে না। বস্তু থেকে প্রতিবিম্ব আকারে বড়, এখানেও বস্তু থেকে প্রতিবিম্ব আকারে বড়। 4 নম্বর ছবি হয়ে গেল। এটাও সদ্বিম্ব এবং উল্টো, যত সদ্বিম্ব হবে সব উল্টোই হবে। চলে আসি 5 নম্বর ছবিতে। 5 নম্বর ছবি, 5 নম্বর ছবিতে কি করতে হবে? এটা দর্পণ, দর্পণে এটা ফোকাস, এটা 2f, এখানে থাকছে বস্তু, আলো গেল, ফোকাস দিয়ে বেরিয়ে গেল, আর একটা আলো এখান দিয়ে বেরিয়ে গেল। তাহলে কি? আলো যে পথে গেল ওই পথে ব্যাক করলো, দুটো আলো প্যারালাল। তাহলে কি? ফোকাসে বস্তু রাখলে অসীমে গিয়ে মিলিত হবে। ফোকাসে বস্তু রেখেছি, সেটাকে অসীমে মিলিত হবে। চলে আসি 5 নম্বর ছবি। এখানটায় 5 নম্বর ছবি। তাহলে 5 নম্বর ছবিটা কি হবে? বস্তু, এটা ফোকাস, এটা 2f, এটা ফোকাস, এটা 2f। তাহলে এবার ফোকাসটাকে এখানে, মানে বস্তুটাকে এখানে রাখবো, রেখে বস্তু থেকে প্যারালাল লাইট পাঠিয়ে সেটা ফোকাস দিয়ে বেরোবে, আরেকটা লাইট সোজা এটা দিয়ে বেরোবে। যেহেতু যাওয়া লাইট দুটো প্যারালাল হয়ে যাচ্ছে, তাহলে এটা অসীমে গিয়ে মিলিত হবে। তাহলে বস্তু ফোকাসে থাকলে প্রতিবিম্ব হবে অসীমে। হয়ে গেল 6 নম্বর ছবি। 6 নম্বর ছবিতে এটা ফোকাস, এটা 2f,
বস্তু কোথায় রাখবো? বস্তু এখানে থাকবে। তাহলে আলো কিভাবে যাবে? এদিক দিয়ে গিয়ে ফোকাস দিয়ে বেরিয়ে গেল, সেটা পিছন দিকে বাড়িয়ে দিতে হবে। আরেকটা এইভাবে বেরিয়ে যাবে, এটাকেও ধরে পিছন দিকে বাড়িয়ে দিতে হবে। বা রকেটের মতো বেরিয়ে গেল, কোথাও মিট করেনি। হ্যাঁ, এখানে মিট করেছে, তো এটা ডটেড করে দিতে হবে। তাহলে কি তৈরি হলো? বিবর্ধিত অসৎবিম্ব তৈরি হবে, কারণ যেহেতু দর্পণের পিছনে মিলিত হচ্ছে, তাই এটা হলো বিবর্ধিত অসৎবিম্ব। হয়ে গেল। সেম 6 নম্বর ছবি, এখানটায় এটা লেন্স, উত্তল লেন্স, এখানে F/2F, F/2F। তাহলে বস্তু থাকবে ফোকাসের ভেতরে। তাহলে বস্তু ফোকাসের ভেতরে রাখলাম, ফোকাসের ভেতরে অনেক ভেতরে রাখতে হবে। তাহলে একটা হলো কী হবে, সোজা যাবে, সোজা গিয়ে ফোকাস দিয়ে বেরিয়ে গেল, যাকে উল্টো দিকে বর্ধিত করে দিলাম। আর একটা হলো কোনটা দিয়ে যাবে, ওটা দিই না। একটা হলো আলোক কেন্দ্র দিয়ে বেরিয়ে যাবে, আলোক কেন্দ্র দিয়ে বেরিয়ে এসে তাকে উল্টো দিকে বর্ধিত করে দিলাম। তাহলে উল্টো দিকে যেখানে কাট করেছে সেখানটায় আমরা বিবর্ধিত কী পাবো, অসৎবিম্ব পাবো। তো এটা হলো 6 নম্বর ছবি, বিবর্ধিত অসৎবিম্ব। সৎবস্তুর বিবর্ধিত অসৎবিম্ব, সৎবস্তুর বিবর্ধিত অসৎবিম্ব। তাহলে এভাবে 1 থেকে 6 নম্বর ছবির মিল খুঁজে পাওয়া যায়। আর যদি আমরা উত্তল লেন্সের ছবি দিই, উত্তল দর্পণের ছবি দিই, উত্তল দর্পণের ছবি দিলে কী হবে? উত্তল দর্পণের ক্ষেত্রে দর্পণটা এখানে থাকলো, বস্তু এখানে থাকলো, এটা ফোকাস, এটা 2F। তাহলে এভাবে রাখবো। তাহলে একটা আলো সোজা বেরিয়ে ফোকাসের পথ থেকে এটা কানেক্ট করে দেখাতে হবে ছড়িয়ে যাচ্ছে। আরেকটা আলো সি এর সাথে যুক্ত হবে এই বিন্দুটা, কারণ এটা ফোকাস, এটা সি, তো এইখান দিয়ে তো আলো যেতে পারে না, তাহলে এটাকে করে দেবো আমরা ডটেড। তাহলে এই জায়গাটায় তৈরি হবে প্রতিবিম্ব, এটা হবে অসৎবিম্ব। তাহলে এটা কি হচ্ছে, সৎবস্তুর অসৎবিম্ব সাইজে ছোট, সৎবস্তুর অসৎবিম্ব সাইজে বড়। তাহলে উত্তল দর্পণ যে প্রতিবিম্ব তৈরি করে সেই প্রতিবিম্বের আকার ছোট হয়, অবতল দর্পণ যে প্রতিবিম্ব তৈরি করে সেই প্রতিবিম্বের আকার বড় হয়। এর উপর বেশ করে উত্তল দর্পণ এবং অবতল দর্পণের ব্যবহার আছে। উত্তল দর্পণ যেহেতু প্রতিবিম্বের আকার ছোট করে দেয়, তাই দৃষ্টিক্ষেত্র অনেক বড় হয়ে যায়। তাহলে মিরর হিসেবে ইউজ করা যায়, পিছনে দেখার মিরর হিসেবে ইউজ করা হয়। অবতল দর্পণে যেহেতু প্রতিবিম্বের আকার বড় করে দেয়, সেই জন্য দাড়ি কাটার আয়না বা দাঁতের চিকিৎসা যারা ডেন্টিস্ট যারা, তাদের যে আয়না বা মেকআপ বক্সের যে আয়না, সেই সব আয়নাতে অবতল দর্পণ ইউজ করা হয়। হয়ে গেল। আচ্ছা, অবতল দর্পণ এছাড়া আরও অনেক ইউজ আছে, যেমন হেডলাইটে ইউজ আছে। তারপরে উত্তল দর্পণের আর কোথায় ইউজ আছে, রাস্তার মাঝখানে রিফ্লেক্টর হিসেবে ইউজ করা হয়, যাতে পাহাড়ি রাস্তায় একদিকে রাস্তা থেকে গাড়ি যাচ্ছে, আরেকদিকে রাস্তায় গাড়ি আসছে, কোনো বাঁকের মুখে উত্তল দর্পণ রিফ্লেক্টর হিসেবে ইউজ করা হয়, যাতে দুদিকের রাস্তাটা ভালো মতো দেখা যায়, অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচানোর জন্য। হয়ে গেল। আচ্ছা, তো একই রকম পিকচার এখানটায় অবতল লেন্স দিয়ে হবে। তাহলে অবতল লেন্স দিয়ে যদি একই রকম পিকচার আঁকতে হয়, তাহলে কি করব, তাহলে স্পর্শ না করে যদি দর্পণকে চিনতে হয়, তা দর্পণের খুব কাছে হাত নিয়ে গেলে
যদি আঙ্গুলটা একই আকৃতির থাকে তাহলে সেটা বলা যাবে সমতল দর্পণ। যদি আঙ্গুলটাকে মোটা লাগে তাহলে সেটা হবে অবতল দর্পণ। যদি আঙ্গুলটাকে সরু লাগে তাহলে সেটা হবে উত্তল দর্পণ। এভাবে স্পর্শ না করে দর্পণ চেনা যায়। সেমভাবে এখানটাতেও দেখা যায় যে আলোটা পাঠানো হচ্ছে বা যে আলোটা যাচ্ছে সেটা এই ফোকাস থেকে মিট করবে না, ডটেড ডটেড ডটেড, এই ফোকাস থেকে ছড়াচ্ছে বলে মনে হয়। তাহলে এটা হলো ফোকাসের ডেফিনেশন। আরেকটা এই যে বক্রতা কেন্দ্র বা আলোক কেন্দ্র বক্রতা কেন্দ্র না, এই যে আলোক কেন্দ্র, সেই আলোক কেন্দ্র দিয়ে সোজা পাস করিয়ে দিতে হবে, তাহলে সেটা এই পথে চলে যাবে। তাই একটার আলোর গতিপথ একটা আলোর গতিপথ, দুটো আলোর গতিপথ যেখানে মিলিত হয়েছে, অ্যাকচুয়ালি তো মিলিত হয়নি কারণ এই পথে আলো যায়নি, তাহলে এখানটাতেও তৈরি হবে একটা অসৎ বিম্ব। তাহলে এখানেও দেখা গেল কি, দেখা গেল আগের মতোই, মানে উত্তল দর্পণ যা করেছে অবতল লেন্স তাই করেছে। সেই জন্য উত্তল দর্পণ আর অবতল লেন্স দুটাকেই আইডেন্টিক্যাল বলা হয়। আর অবতল দর্পণ আর উত্তল লেন্স এই দুটাকে আমরা আইডেন্টিক্যাল বলতে পারি। ঠিক আছে, এটা অপসারী লেন্স, এটা অপসারী দর্পণ, এটা অভিসারী লেন্স, এটা অভিসারী দর্পণ। এইভাবে এই দর্পণ আর লেন্সের মধ্যে একটা কম্বিনেশন তৈরি হয়। ঠিক আছে, নেক্সট পার্টে আমরা যেটা করব, ছবির কাজগুলো মোটামুটি কমপ্লিট। নেক্সট পার্টে আমরা যেটা করব, এখানকার ম্যাথমেটিক্যাল পার্টটা করব। তাহলে নেক্সট পার্টে ম্যাথমেটিক্যাল পার্টে যাই, তার আগে একটা ব্রেক। এক্স্যাক্টলি। আচ্ছা, তাহলে এবার চলে আসি দর্পণের সমীকরণের প্রমাণ আর লেন্সের সমীকরণের প্রমাণ। ঠিক আছে, তো এটা 2 নম্বর ছবি দিয়ে প্রমাণ হয়। এটা পি, এটা কিউ, এটা পি, এটা কিউ, এটা এ, এটা এন। সেমভাবে এটা পি, এটা কিউ, এটা এ, এটা এন, এটা পি, এটা কিউ, বাকিগুলো দেওয়াই আছে। সেমভাবে এটা পি, এটা কিউ, এটা পি, এটা কিউ, এটা পি, এটা কিউ। আচ্ছা, এই বিন্দুটাকে এ নাম দিয়ে দে, এটাকে ও নাম দিয়ে দে। এটা ছোট পি, এটা ছোট কিউ, এটাকে এ নাম দিয়ে দে, এটাকে ও নাম দিয়ে দে। তাহলে একসাথে পরপর সবকটা করব। প্রথম ক্ষেত্রে এই যে ত্রিভুজটা, এটা একটু বিন্দু ধরে নিই, এই যে ত্রিভুজটা, তাহলে এই দুটো কোণ বিপ্রতীপ, এই কোণ আর এই কোণ 90, ত্রিভুজ দুটো সদৃশকোণী। সদৃশকোণী ত্রিভুজে ছোট পি কিউ বাই বড় পি কিউ ইকুয়াল টু, এটা তো সি বিন্দু থাকে, তাহলে সি কিউ বাই সি বড় কিউ। সেমভাবে এই দুটো ত্রিভুজ আর এই দুটো ত্রিভুজে, এটা ও বিন্দু, ছোট পি কিউ, এটা 90, এই দুটো বিপ্রতীপ কোণ, তাহলে ছোট পি কিউ বাই এ এন ইকুয়াল টু, এটা তো ক্যাপিটাল এফ বিন্দু, ক্যাপিটাল এফ কিউ বাই এফ এন। এবার পারাক্সিয়াল অ্যাপ্রক্সিমেশন অনুযায়ী এন এবং ও খুব কাছের বিন্দু, তাহলে ছোট পি কিউ আর এ এনটা হয়ে যাবে বড় পি কিউ এর সাথে সমান। বড় পি কিউ, এও তো গেলে কোনো লাভ নেই, বড় পি কিউ এর সাথে সমান করলে এর সঙ্গে তুলনা হবে, ইকুয়াল টু এফ কিউ। এফ কিউ কোনটা, এফ কিউ বাই এফ এন এর বদলে এফ ও। চল সেম কাজ বাকিগুলো তো করে ফেল। এই ত্রিভুজে বড় পি কিউ সি, ছোট পি কিউ সি, এই কোণটা কমন, এটা 90, এটা 90, তাহলে ছোট পি কিউ বাই বড় পি কিউ ইকুয়াল টু
ছোট কিউসি বাই বড় কিউসি। আচ্ছা, নেক্সট ভাবে এ এন এফ পি কিউ এফ, এখানটায় এই কোণটা কমন কোণ, এটা 90 এটা 90, তাহলে এখানেও ছোট পি কিউ বাই এ এন ইকুয়াল টু ছোট কিউ এফ বাই এন এফ। তাহলে ছোট পি কিউ বাই এ এন মানেই পি কিউ, তাহলে এন মানে পি কিউ বসিয়ে দিলাম, কিউ এফটা কিউ এফ থেকে গেল, এন এফটা পার এক্সেল অ্যাপ্রক্সিমেশন দিয়ে ওয়েভ করে দিলাম। চল সেম কাজ এখানে করব। এইখানটাতে এই দুটো ত্রিভুজ বিপ্রতীপ, এটা 90 এটা 90, তাহলে ছোট পি কিউ বাই বড় পি কিউ, ছোট পি কিউ বাই বড় পি কিউ ইকুয়াল টু ছোট ও কিউ বাই বড় ও কিউ, ছোট ও কিউ বাই বড় ও কিউ। আর এখানটায় এ ও এফ, এটা ক্যাপিটাল এফ বিন্দু, আর পি কিউ এফ সেখানটায় ছোট পি কিউ বাই বড় এ কিউ এও ইকুয়াল টু এফ কিউ বাই ও এফ। তাহলে এওটাকে এও না লিখে বড় পি কিউ লিখে দিই, তাহলে এক লাইন লেখা বেঁচে যাবে। নেক্সট এখানটায় ছবিতে এই ত্রিভুজটা যার এই কোণ সমান, এটা একটা কমন কোণ, তাহলে ছোট পি কিউ বাই বড় পি কিউ ইকুয়াল টু ছোট ও কিউ বাই বড় ও কিউ হয়ে গেল। এবার এটা এফ বিন্দু, তাহলে এফ পি কিউ এফ এও, যেখানে এটা 90 এটা 90, এই কোণটা কমন, তাহলে ছোট পি কিউ বাই এও, ছোট পি কিউ বাই এও ইকুয়াল টু এফ কিউ, ছোট এফ কিউ মানে এফ ছোট কিউ বাই এফ ও বাই এফ ও। এওটাকে সরিয়ে দিয়ে বড় পি কিউ বসিয়ে দিলে এক লাইন লেখা বেঁচে গেল, হয়ে গেল। চলো এবার তুলনা করি। তাহলে তুলনা করলে ক্যাপিটাল সি ছোট কিউ ক্যাপিটাল সি বড় কিউ ইকুয়াল টু এফ ছোট কিউ বাই এফ ও। এক লাইন চারটা লিখবো, থাক এটাকে শেষ করি আগে, এক লাইন চারটা লিখতে বেশি দৌড়াদৌড়ি হয়ে যাবে। ছোট সি কিউ কত, এখান থেকে এইটুকু, তাহলে কি হবে, এটা 2f, কোন 2f এদিকে আছে না, তাহলে -2f, তাহলে -2f মাইনাস ও থেকে কিউ যেটা হবে প্রতিবিম্ব দূরত্ব, তাহলে প্লাস ভি বাই সি থেকে কিউ, তাহলে ও থেকে কিউ যাব যেটা হবে -u মাইনাস ও থেকে সি যাব যেটা হবে +2f ইকুয়াল টু এফ থেকে কিউ এইটুকুটা যেটা হবে ও থেকে কিউ মাইনাস ভি মাইনাস ও থেকে এফ হবে প্লাস এফ, ও থেকে এফ এটা হবে মাইনাস এফ। তাহলে এখানে একটা বুদ্ধি আছে, বুদ্ধিটা কি, ইউভি যেখানে আছে না, ইউভিটাকে ওদিকে রাখবো পজিটিভ হিসাবে, সেই হিসাবে গুণটা করতে হবে। তাহলে এদিকে থাকছে 2f² মাইনাস ভিএফ ইকুয়াল টু ইউভি পজিটিভ এদিকে থাকছে, আচ্ছা মাইনাস ইউএফ মাইনাস 2vf প্লাস 2f², 2f² কেটে গেল, 2vf এদিকে নিয়ে আসছি, তাহলে ভিএফ, আচ্ছা ইউএফটাকে নিয়ে আসি, তাহলে কত আসবে ইউএফ, 2f² এদিকে 2vfটা এদিকে আসলে প্লাস ভিএফ ইকুয়াল টু ইউভি, তাহলে 1/v 1/u 1/f হয়ে গেল। সেম কাজ এখানে এটা আর এইটাকে তুলনা করব, কিউসি কিউসি ইকুয়াল টু কিউএফ ওএফ। উত্তলের ক্ষেত্রে প্রমাণটা মেনলি দেয়, অবতলের প্রমাণটা দেয় না বলতে গেলে। তাহলে ছোট কিউসি কী হবে, এখান থেকে এত দূর, তাহলে কি হবে ওসি মানে 2f মাইনাস ও, আচ্ছা কিউসি বলেছি না, হ্যাঁ ও কিউ মানে কি মাইনাস ভি, বড় কিউ থেকে এখান থেকে এত দূর মানে কি বড় কিউ ও মানে -u প্লাস ও সি মানে +2f ইকুয়াল টু কিউএফ এইটুকুটা, তাহলে ও এফ মানে প্লাস এফ, ও কিউ মাইনাস ভি, ও এফ মানে প্লাস এফ, বা ইউভি কোন দিকে পজিটিভ ওদিকে,
এটা গুণ করলে ওদিকে যাব, তাই এটা গুণ করে এদিকে রাখবো। 2f স্কোয়ার মাইনাস vf ইকুয়াল টু মাইনাস ইউএফ প্লাস ইউভি প্লাস 2f স্কোয়ার মাইনাস 2vf। 2f স্কোয়ার কেটে গেল, তা 2vfটা এদিকে নিয়ে আসি আর ইউএফটাকে এদিকে নিয়ে আসি, তাহলে ইউএফ মাইনাস প্লাস ভিএফ ইকুয়াল টু ইউভি, তাহলে 1/v 1/u 1/f হয়ে গেল। চলে আসে এটাতে ও কিউ বাই ও কিউ এফ কিউ বাই ও এফ, ঠিক আছে। ও কিউ কোনটা? ও কিউ সেটা কী হবে? ভি প্লাস ভি। ও কিউ কত হবে? মাইনাস ইউ ইকুয়াল টু এফ কিউ কোনটুকুটা? এইটুকুটা, এটা ভি এটা এফ, তাহলে ভি মাইনাস এফ। ও এফ মানে কি? এফ। ইউভিকে প্লাস রাখতে হবে, ইউভিকে প্লাস রাখতে গেলে এদিকে করতে হবে, তাহলে মাইনাস ইউভি প্লাস ইউএফ ইকুয়াল টু ভিএফ হয়ে গেল। বা ভিএফকে এদিকে নিয়ে আসি, কিছু ভুল হচ্ছে? 1/v 1/u 1/f, হ্যাঁ ঠিক আছে। এটা ইউএফ হবে মাইনাস ভিএফ হবে ইকুয়াল টু ইউভি হবে, ভাগ করলে 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f চলে আসলো। নেক্সট সেম কাজ এখানে করব, এটার সাথে এটাকে তুলনা করব। ও কিউ বাই ও কিউ ইকুয়াল টু এফ কিউ বাই এফও। ও কিউ কোনটা? ও কিউ ও কিউ সেটা কি? মাইনাস ভি ও কিউ মাইনাস ইউ ইকুয়াল টু এফ কিউ ও এফ মাইনাস এফ মাইনাস ও কিউ প্লাস ভি ও এফ কত হবে? মাইনাস এফ হবে, হয়ে গেল। ইউভিটাকে এদিকে রাখবো, তাহলে প্লাস ইউ এফ মাইনাস ইউ ভি ইকুয়াল টু ভি এফ, তাহলে ইউ এফ মাইনাস ভি এফ ইকুয়াল টু ইউভি, তাহলে 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f হয়ে গেল সবকটা সমীকরণের প্রমাণ। আচ্ছা, এবার এই সমীকরণের প্রমাণ থেকে আরেকটা জিনিস করে দেওয়া যায়, সেটা কি? ছোট পি কিউ বাই বড় পি কিউ আমি যদি এখান থেকে একটা রেখা আঁকি, তাহলে সেই রেখাটা এর মাথা দিয়ে যায় আপতন কোণ প্রতিফলন কোণ সমান হিসাবে। তাহলে এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজ দুটো হয় সদৃশকোণী পি কিউ ও ছোট পি ছোট কিউ ও। তাহলে সেখান থেকে ছোট পি কিউ বাই বড় পি কিউ সেটা হয়ে যায় কি? সেটা হয়ে যায় ছোট ও কিউ বাই বড় ও কিউ। তাহলে ছোট পি কিউটা কি? মাইনাস আই, নিচের দিকে আছে মাইনাস আই। বড় পি কিউটা কি? ওপরের দিকে আছে প্লাস অবজেক্ট ইকুয়াল টু ও কিউ। ও কিউটা কি? নেগেটিভে আছে, তাহলে মাইনাস ভি ও বড় কিউ মাইনাস ইউ। তাহলে সেখান থেকে পরের লাইন আই বাই ও মানে ইমেজ বাই অবজেক্ট হয়ে গেল কত? মাইনাস ভি বাই ইউ। এটা হলো এখানকার ম্যাগনিফিকেশন, এই ছবি থেকে বেরিয়ে আসে, ঠিক আছে। আর সেম জিনিস যে আমরা যদি এখান থেকে করতে যাই, যে এই ত্রিভুজের সাপেক্ষে যদি ভাবি, এই যে এইটা থেকে ডাইরেক্ট যদি ভাবি, ছোট পি কিউটা নেগেটিভে আছে মাইনাস আই, পি কিউটা পজিটিভে আছে প্লাস ও ইকুয়াল টু ও কিউটা পজিটিভে আছে তাহলে প্লাস ভি, এই ও কিউটা নেগেটিভে আছে মাইনাস ইউ, তো মাইনাস মাইনাস কেটে যায়। তাহলে এখান থেকে ইমেজ বাই অবজেক্ট দেখা যায় ওটা শুধু ভি বাই ইউ আসছে, এম মাইনাস সাইনটা থাকছে না, তাহলে এখানে ম্যাগনিফিকেশন হবে ভি বাই ইউ। এটা হলো এই দুটো ম্যাগনিফিকেশনের মধ্যে পার্থক্য। এর ম্যাগনিফিকেশন মাইনাসে আসে, ওর ম্যাগনিফিকেশন প্লাসে আসে, যেটা ম্যাগনিফিকেশনের প্রমাণ লাগে না বলে ম্যাগনিফিকেশনের প্রমাণে ঢুকছি না। নেক্সট, উত্তল লেন্স যখন সদ্বিম্ব গঠন করে, খুব ভাইটাল, উত্তল লেন্স যখন সদ্বিম্ব গঠন করে ফোকাস হয় পজিটিভে, বস্তু হয় পজিটিভে,
মানে প্রতিবিম্ব হয় পজিটিভে, কিন্তু ইউ অলওয়েজ হয় নেগেটিভে। তাহলে উত্তল লেন্স সদ্বিম্ব গঠন করলে এটা পজিটিভ থাকে, এটা পজিটিভ থাকে, এটা নেগেটিভ থাকে। তাহলে এখানে যদি মাইনাস বসিয়ে দিই তাহলে এটা হয়ে যায় 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। তাহলে সেটা দর্পণের সমীকরণে পরিণত হয়। তাহলে এই হ্যাকটাকে কাজে লাগিয়ে অনেক কাজ করা হয়, যার প্রথম কাজ হলো অনুবন্ধী সম্পর্কগুলোর প্রমাণ। এবার এই জন্যই দর্পণের সবগুলো ছবি লেন্সের সবগুলো ছবির সাথে ম্যাচ করে গেছিলো। আর কি, আর নিউটনের সমীকরণের প্রমাণ। তাই নিউটনের সমীকরণের দুটা প্রমাণ করার দরকার নেই, একটার প্রমাণ করেই লেন্স আর দর্পণে একসাথে কপি পেস্ট করে দেওয়া যায়। নিউটন সমীকরণ কি? 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f। উত্তল লেন্স সদ্বিম্ব গঠন করলে সমীকরণ হয়ে যাবে ওটা দিয়ে স্টার্ট করব। বা দর্পণের ক্ষেত্রে ডাইরেক্ট দর্পণের সমীকরণ কি? 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। তাহলে কি লিখবো পরের লাইন? uv v প্লাস u 1/f বা uv uf প্লাস vf বা uv মাইনাস uf মাইনাস vf প্লাস f স্কোয়ার ইকুয়াল টু f স্কোয়ার বা u কমন নিলে v মাইনাস f কমন নিলে v মাইনাস f ইকুয়াল টু f স্কোয়ার বা u মাইনাস f v মাইনাস f ইকুয়াল টু f স্কোয়ার। এটাকে ধরা হয় x, এটাকে ধরা হয় y ইকুয়াল টু f স্কোয়ার। এক্সটা কি? ফোকাস থেকে বস্তু দূরত্ব। ভিটা কি? ফোকাস থেকে প্রতিবিম্ব দূরত্ব। তাহলে যেহেতু এটা স্কোয়ার হয়ে আছে তাহলে এটা অলওয়েজ একটা পজিটিভ রাশি। তাহলে এটা পজিটিভ হতে গেলে হয় এটা পজিটিভ হতে হবে, অথবা এটা পজিটিভ বানাতে গেলে এটা নেগেটিভ বানাতে হবে। তাহলে তার মানে কি, এক্স আর ওয়াই ফোকাসের হয় দুটোই পজিটিভ দিকে থাকবে, এক্স আর ওয়াই ফোকাসের দুটোই নেগেটিভ দিকে থাকবে। অর্থাৎ নিউটনের সমীকরণের তাৎপর্য হলো বস্তু আর প্রতিবিম্ব সবসময় ফোকাসের একই পাশে থাকে। এটা উত্তল লেন্সের সদ্বিম্ব গঠনকালেও ট্রু, আর অবতল দর্পণের বা উত্তল দর্পণের সব ক্ষেত্রে ট্রু, উত্তল লেন্সের সদ্বিম্ব গঠনকালে ট্রু। কারণ উত্তল লেন্স যখন অসদ্বিম্ব গঠন করে তখন সমীকরণটাই ভ্যালিড না, তাহলে ওই ক্ষেত্রে ট্রু বলা যাবে না। ঠিক আছে? আচ্ছা, নেক্সট বিবর্ধন পেয়েছিলাম। বিবর্ধনের মানটা v/u যতই নেগেটিভ মান আসুক, দর্পণের ক্ষেত্রে বিবর্ধনের মানটা v/u হিসাবে ইউজ করা হয়। আর লেন্সে তো v/u এমনি আসছে, তাহলে বিবর্ধন v/u ধরে কাজ করি। তাহলে ক্ষেত্রীয় বিবর্ধন দুই চ্যাপ্টারই কত হবে? এরিয়া অফ ইমেজ বাই এরিয়া অফ অবজেক্ট। তাহলে এরিয়া অফ ইমেজ মানে নিউ লেন্থ ইন্টু নিউ ব্রেথ বাই পুরনো লেন্থ পুরনো ব্রেথ। তাহলে হয়ে যাবে লেন্থ বাই লেন্থ ইন্টু ব্রেথ বাই ব্রেথ। নিউ লেন্থ বলতে ইমেজের লেন্থ, আর মানে এটার ইমেজের লেন্থ বাই অবজেক্টের লেন্থ, ইমেজের ব্রেথ বাই অবজেক্টের ব্রেথ। তাহলে এই ইমেজের লেন্থের যে অনুপাত, ইমেজের লেন্থ আর অবজেক্টের লেন্থের যে অনুপাত তাকে বলে এম বলে, আর ইমেজের ব্রেথ বাই অবজেক্টের ব্রেথের অনুপাত তাকেও এম বলে। তাহলে হয়ে গেল কি? এম স্কোয়ার হয়ে গেল। নেক্সট হলো অনুদৈর্ঘ্য বিবর্ধন। বোথ কেসে অনুদৈর্ঘ্য বিবর্ধন হয় dv/du। এটা প্রমাণ করা যায় -m²। এই প্রমাণে যাচ্ছে না, কারণ এই প্রমাণের এই ফর্মুলা দিয়ে কোনো অঙ্কই হয় না। অনুদৈর্ঘ্য বিবর্ধনের অঙ্ক করতে গেলে যেটা করতে হয় আমি সেটাতে আসি, যেটা কাজে লাগে। সেটা কি? অবতল দর্পণের একটা ছবি দিয়ে দেয়, দিয়ে বলে একটা বস্তু এখানে শুইয়ে রাখা আছে, একটা এল দৈর্ঘ্যের বস্তুকে শুইয়ে রাখা আছে, সেই বস্তুটার অনুদৈর্ঘ্য বিবর্ধন কত হবে নির্ণয় করো। কি করে বের করব? এই জায়গাটাকে u1 ধরে এই v1টা বের করতে হবে, এই জায়গাটাকে u2 ধরে এই v2টা বের করতে হবে, দিয়ে u1 মাইনাস u2 করলে du বেরোবে, v2 মাইনাস v1 করলে dv বেরোবে। এই dv আর du এর যে অনুপাত সেটা হবে অনুদৈর্ঘ্য বিবর্ধন।
ফর্মুলা যাই থাক, অঙ্ক এভাবেই করতে হবে। সুতরাং ওই ফর্মুলা দেখে লাভ নাই, এটা শিখতে হবে, এটা শেখাটাই মেন। সেমভাবে যদি আমরা উত্তর লেন্সের ক্ষেত্রে কাজটা করি, উত্তর লেন্সের ক্ষেত্রে দেখা যাবে এটা F2F, এখানে বস্তু রাখা থাকবে, তার প্রতিবিম্ব তৈরি হবে 2F এর পরে এই অঞ্চলে। তাহলে কার জন্য কোন বিন্দু সেটা চেনা দরকার। দূরে যে বস্তুটা U1 তার জন্য কাছে প্রতিবিম্ব V1, কাছে যে বস্তুটার অংশ U2 তার জন্য দূরে বস্তুটার অংশ V2। তাহলে এই U1 U2 থেকে বিয়োগ করে DU পাবো, এই V1 V2 থেকে বিয়োগ করে DV পাবো, দুটাকে ভাগ করে দিলে অনুদৈর্ঘ্য বিবর্ধন পেয়ে যাব। ঠিক আছে। আচ্ছা, এই সম্পর্কটাকে অনুবন্ধী ফোকাস সম্পর্ক কেন বলে? কারণ আমরা দেখেছি 1-এর উল্টা 5 হয়েছে, 2-এর উল্টা 4 হয়েছে, 3-এর উল্টা 3 হয়েছে, মানে ছবিগুলো একেবারে উল্টা। বস্তু যখন ফোকাসে প্রতিবিম্ব 2F, প্রতিবিম্ব অসীমে, বস্তু যখন অসীমে প্রতিবিম্ব ফোকাসে, বস্তু যখন 2F এর বাইরে প্রতিবিম্ব 2F এর ভেতরে, বস্তু যখন 2F এর ভেতরে প্রতিবিম্ব 2F এর বাইরে, বস্তু যখন 2F এ প্রতিবিম্ব 2F এ। তার মানে কি, দর্পণে বা লেন্সে দুটি বিন্দু এমন পাওয়া যায় যারা পরস্পরের অনুবন্ধী, যার একটিতে বস্তু রাখলে আর একটিতে প্রতিবিম্ব পাওয়া যাচ্ছে। এই বিন্দুদ্বয়কে পরস্পর অনুবন্ধী বিন্দু বলে, তাই সম্পর্কে বলে অনুবন্ধী ফোকাস যুগল। এই বিন্দুগুলোর নাম অনুবন্ধী ফোকাস যুগল। হয়ে গেল। আচ্ছা, আর কি আছে? আর তো অনেক কিছু আছে, কানেক্টেড জিনিস। আর কি আছে কানেক্টেড জিনিস? আচ্ছা, লেখচিত্র কানেক্টেড জিনিস। লেখচিত্র কানেক্টেড জিনিস, লেখচিত্রটা দেখিয়ে দিই। দর্পণ আর লেন্সের মধ্যে যদি আমরা 1/v এই VU আর V লেখচিত্র করি দর্পণের জন্য, তা লেখচিত্রটা হবে এটা। এদিকে থাকবে -U, এদিকে থাকবে -V। যদি আমরা উত্তর লেন্সের জন্য লেখচিত্র করি, তাহলে প্রতিবিম্ব হয় নেগেটিভ, বস্তু হয় নেগেটিভ, প্রতিবিম্ব হয় পজিটিভ। তাহলে সেখানটায় লেখচিত্রটা চলে যাবে, সেম লেখচিত্র চলে যাবে সেকেন্ড কোয়াড্রেন্টে। সেম লেখচিত্র সেকেন্ড কোয়াড্রেন্টে গিয়ে এভাবে লেখচিত্রটা অঙ্কিত হবে। তাহলে ইউভি লেখচিত্র এটা দর্পণের জন্য, এটা লেন্সের জন্য। একই রকমভাবে 1/v 1/f এর 1/v আর 1/u এর যদি লেখচিত্র করি, তাহলে দুটোই যেহেতু পজিটিভ তো এইদিকে হওয়া উচিত। 1/v প্লাস 1/u = 1/f, এদিকে লেখচিত্র হওয়া উচিত নাকি? দুটো নেগেটিভ, ও দুটোই তো নেগেটিভ হয় না, এখানে হবে না, থার্ড কোয়াড্রেন্টে হবে। এই লেখচিত্রটাও চলে আসবে থার্ড কোয়াড্রেন্টে। দর্পণের ক্ষেত্রে ইউভি দুটোই নেগেটিভ থাকে, দুটোই নেগেটিভ থাকাতে কি -1/u, আর এটা কি হবে -1/v হবে। হ্যাঁ, 1/v এই লেখচিত্র হবে। আর লেন্সের ক্ষেত্রে কি হবে? লেন্সের ক্ষেত্রে এই লেখচিত্রটাই চলে আসবে সেকেন্ড কোয়াড্রেন্টে। এটা হবে -1/u, এটা হবে কি +1/v। হয়ে গেল। আচ্ছা, আর কোনো কানেক্টেড টপিক? আর কোনো কানেক্টেড টপিক নেই। নেক্সট, এর সাথে রিলেটেড একটা টপিক আছে। আচ্ছা, আরেকটা আছে যেটা দুটোতেই আছে, সেটা কি? 1/v প্লাস 1/u = 1/f। তাহলে v/v প্লাস v/u = 1/, এটা v/f। তাহলে 1 প্লাস m = v/f। তাহলে m = v/f minus 1, তাহলে m = v minus f। আর 1/v plus 1/u = 1/f। তাহলে u/v plus u/u = u/f। তাহলে 1/m plus 1 = u/f। তাহলে 1/m =
ইউ বাই এফ মাইনাস ওয়ান, তাহলে ওয়ান বাই এম ইকুয়াল টু এফ বাই ইউ মাইনাস এফ, তাহলে এম ইকুয়াল টু এফ বাই ইউ মাইনাস এফ। এটা কার ক্ষেত্রে হলো? যেহেতু ভি বাই ইউ ইকুয়াল টু এম লিখেছি, তাহলে এটা লেন্সের জন্য হলো। যদি দর্পণের জন্য হয় তাহলে এই জায়গাটা লিখতে হবে মাইনাস এম। তাহলে এটা যদি মাইনাস এম হয় তাহলে এটা পাল্টে যাবে ওয়ান মাইনাস ভি বাই এফ, তাহলে এটা পাল্টে হবে এফ মাইনাস ভি, হয়ে গেল। যদি এটা দর্পণের জন্য হয় এখানে একটা মাইনাস যাবে, এখানে একটা মাইনাস যাবে, এখানে একটা মাইনাস যাবে, এখানে একটা মাইনাস যাবে, তাহলে এম ইকুয়াল টু হবে এফ বাই এফ মাইনাস ইউ। এই সামান্য একটু পার্থক্য এখানটায় রয়েছে, হয়ে গেল। আচ্ছা, নেক্সট আর কোনো কানেক্টেড টপিক? না, আর কোনো কানেক্টেড টপিক নেই। এবার চলে এসেছি লেন্সের একটা খুব পরিচিত জিনিসে, যার পরে স্পেশাল টপিক স্টার্ট হবে লেন্সের। সেই স্পেশাল টপিকটা পরে আসছি। এই অনুবন্ধী ব্যাপারটা যখন বললাম, তাহলে অনুবন্ধী জায়গা থেকে আরেকটা জিনিস চলে আসে, সেটা হলো 5টা ক্যালকুলেশন যেখানে একসাথে চলে। এখানে থাকে লেন্সের অবস্থান, তাহলে এটা হলো U1। এখানে একটা বস্তু রাখলাম, যে বস্তুটার ধরলাম দ্বিগুণ বিবর্ধিত একটা প্রতিবিম্ব এখানে তৈরি হয়েছে, বা একটা নর্মাল বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি হয়েছে, দ্বিগুণ টিগুণ বলার দরকার নেই, নর্মাল বিবর্ধিত। তাহলে এটা কি? এটা হলো V1। এবার লেন্সটাকে সরিয়ে আনা হলো। কতটা সরাবো? যাতে এই দূরত্বটা এদিকে তৈরি হয়। তাহলে এখানটায় যদি লেন্সটাকে সরিয়ে আনা হয় তাহলে দেখা যাবে কি? তাহলে দেখা যাবে এবার এই দূরত্বটা V2 হবে, এই দূরত্বটা কত হবে? U2 হবে। বই সম্ভবত ঠিক উল্টাটা করা আছে, একই ব্যাপার, করলেই হলো। আর এই যে লেন্সটাকে সরিয়েছি, লেন্সের সরণের মানটা কত? লেন্সের সরণের মানটা x। তাহলে এখানে ইউ আর ভি এর যোগফলটা হলো ডি, তাহলে ভি ইকুয়াল টু হলো ডি মাইনাস ইউ। তাহলে উত্তর লেন্স সদ্বিম্ব গঠনকালে 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f হয়। তাহলে 1/d মাইনাস ইউ প্লাস 1/u ইকুয়াল টু 1/f। তাহলে u ইন্টু ডি মাইনাস ইউ, ইউ প্লাস ডি মাইনাস ইউ ইকুয়াল টু 1/f, ইউ ইউ কেটে গেল। তাহলে df ইকুয়াল টু ইউডি মাইনাস ইউ স্কোয়ার, তাহলে ইউ স্কোয়ার মাইনাস ডিইউ প্লাস ডিএফ ইকুয়াল টু 0, যার রেজাল্ট আমরা লিখতে পারি ইউ ইকুয়াল টু মাইনাস অফ মাইনাস ডি মানে প্লাস ডি, প্লাস মাইনাস রুট ওভার ডি স্কোয়ার মাইনাস 4df বাই 2 ইন্টু 1 মানে বাই 2। তাহলে U1 পাচ্ছি কি? U1টা ছোট আমি ধরেছি, সেটা হবে ডি মাইনাস রুট ওভার ডি স্কোয়ার মাইনাস 4df বাই 2। U2টা বড় আমি ধরেছি, ডি প্লাস রুট ওভার ডি স্কোয়ার মাইনাস 4df বাই 2। তাহলে U1 U2 দুটোই পাওয়া গেল, তার মানে অবশ্যই ডি গ্রেটার দেন 4f এই সম্পর্কটা পালিত হয়েছে। তাই যদি ডি ইকুয়াল টু 4f সম্পর্ক হয়ে যেত তাহলে কিন্তু দুটা মান পাওয়া যেত না, তখন U1 ইকুয়াল টু U2 ইকুয়াল টু ডি বাই 2 ইকুয়াল টু 2f হয়ে যেত, অর্থাৎ 3 নম্বর ছবিটা ম্যাচ করতো। এটা অ্যাকচুয়ালি 2, 4, 1, 5 এই ছবিগুলোর জন্য এই সম্পর্কটা ভ্যালিড। অ্যাকচুয়ালি 1 আর 5-এর জন্য হবে না, অসীম মান চলে আসে। হ্যাঁ না, হবে, অসীম মান বসালেও তো হবে। মধ্যে একটা সদ্বিম্ব তৈরি হচ্ছে। 2, 4 আর 1, 5-এর জন্য ভ্যালিড, এই ছবিটা 3 নম্বরের জন্য ভ্যালিড, অর্থাৎ সবগুলো সদ্বিম্ব কিন্তু কভার করে গেল। তার মানে যদি আমি ডি লেস দেন 4f করে দিই, ডি যদি লেস দেন 4f করে দিই, তাহলে এই দুটো টার্ম, এই টার্মটা ইমাজিনারি হয়ে যাচ্ছে। ইমাজিনারি তো হতে পারে না, তার মানে ইউ এর মান যেহেতু ইমাজিনারি, তাহলে কোনো সদ্বিম্ব গঠন হবে না।
তাহলে সদ্বিম্ব হতে পারে না। তাহলে সদ্বিম্ব গঠনের জন্য বস্তু প্রতিবিম্বের ন্যূনতম দূরত্ব কত হবে? 4f, বা নর্মাল দূরত্ব কত হবে? গ্রেটার দেন ইকুয়াল টু 4f। সেটাই ক্যালকুলেশন থেকে বেরিয়ে আসছে। তো এটা হলো এখানকার প্রথম ক্যালকুলেশন। নেক্সট ক্যালকুলেশন কি করা হয়? নেক্সট ক্যালকুলেশন, এই যে v1 এর মানটা বের করতে হয় d মাইনাস u1 করে। তাহলে v1 করব আমরা কত? d মাইনাস u1। তাহলে d মাইনাস u1 কত? u1টা ছোটটা, u1টা ছোটটা মানে এটা d মাইনাস রুট ওভার d স্কোয়ার মাইনাস 4df বাই 2। তাহলে হয়ে গেল এটা d প্লাস রুট ওভার d স্কোয়ার মাইনাস 4df বাই 2, যেটা প্রমাণিত হলো u2-র সাথে সমান। আর v2 মানে d মাইনাস u2 করতে হতো, যেটা d মাইনাস রুট ওভার এটা প্লাস d স্কোয়ার মাইনাস 4df বাই 2 হয়ে গেল, যেটা d মাইনাস রুট ওভার d স্কোয়ার মাইনাস 4df বাই 2, যেটা প্রমাণিত u1 এর সাথে সমান। এটা আসে না, এটা ছবি থেকেই চলে আসে, তো এটা আসে না। প্রথমটা যেটা করালাম সেটা আসে, এটা এই প্রমাণটা আসে যে দেখাও যে দূরত্বটা মিনিমাম 4f এর সাথে সমান হবে। আর কোনটা আসে? আর আসে এই x এর মানের সাহায্যে ফোকাস দূরত্ব নির্ণয়। এটা প্র্যাকটিক্যালের একটা ফর্মুলা। কি করে করব? কিছুই না, u2 মাইনাস u1 করতে হবে। ছবি অনুযায়ী x মানে কত? u2 মাইনাস u1। তো আমি যদি এটা মাইনাস এটা করি, তাহলে এটা মাইনাস এটাতে ddটা কেটে যাবে, তাহলে এটা দুবার আসবে, নিচে 2 আছে, 2 কেটে যাবে, পাতি পড়ে থাকবে রুট ওভার d স্কোয়ার মাইনাস 4df। তাহলে x স্কোয়ার ইকুয়াল হয়ে যাবে d স্কোয়ার মাইনাস 4df। তাহলে 4df ইকুয়াল টু d স্কোয়ার মাইনাস x স্কোয়ার। তাহলে f ইকুয়াল হয়ে যাবে d স্কোয়ার মাইনাস x স্কোয়ার বাই 4f। তাহলে এই প্রমাণটা আসে, খুব আসে। হয়ে গেল। আর কোন প্রমাণটা আসে? এখান থেকে বললাম 6টা প্রমাণ আছে, তার মানে একটা হলো, 2 নম্বরটা হলো, 3 নম্বরটা হলো। হ্যাঁ, এটা 4d হবে। নেক্সট প্রমাণ হলো দুটা। আচ্ছা, এটা মিটাবো? এটা কি মিটাবো? আচ্ছা মিটাবো। এটা কি মিটাবো? আচ্ছা মিটাবো। থাক, কনফিউশন হওয়ার কারণ আছে। এইটা দিয়ে একটা প্রমাণ আছে। হ্যাঁ, এটাতেই। আচ্ছা, এবার কি করব? এবার হলো m1 ইন্টু m2 করব। m1 মানে কত? v1 বাই u1 ইন্টু v2 বাই u2। তাহলে d মাইনাস u1 বাই u1, d মাইনাস u2 বাই u2। তাহলে d স্কোয়ার মাইনাস d ইন্টু u1 প্লাস u2 প্লাস u1 u2 বাই u1 u2, u1 প্লাস u2। তাহলে অবশ্যই আমার এই মান দুটো লাগবে। u1 প্লাস u2 করলে এই রুটের টার্মটা কেটে যায়, কত হয়? 2d বাই 2 মানে d। তাহলে আলটিমেটলি এটা কি হচ্ছে? d হয়ে যাচ্ছে। তাহলে কি হবে? d স্কোয়ার মাইনাস d স্কোয়ার প্লাস u1 u2 বাই u1 u2, d স্কোয়ার কেটে গেল, এটা 1 হয়ে গেল। আচ্ছা, তাহলে কি পেলাম? m1 ইন্টু m2 ইকুয়াল টু 1 পেলাম। তাহলে ইমেজ হাইট বাই অবজেক্ট হাইট ইন্টু ইমেজ হাইট বাই অবজেক্ট হাইট ইকুয়াল টু 1। তাহলে অবজেক্টের স্কোয়ার ইকুয়াল টু ইমেজ ইন্টু ইমেজ। তাহলে অবজেক্ট ইকুয়াল টু রুট ওভার ইমেজ ইন্টু ইমেজ। এই প্রমাণটাও খুব আসে পরীক্ষায়। নেক্সট চলে আসি। তাহলে এটা আমাদের 4 নম্বর প্রমাণ হলো। 5 নম্বর প্রমাণটা কি? 1 বাই v1 প্লাস 1 বাই u1 ইকুয়াল টু 1 বাই f। তাহলে v1 বাই v1 প্লাস v1 বাই u1 ইকুয়াল টু v1 বাই f। তাহলে 1 প্লাস m1 ইকুয়াল টু v1 বাই f। সেম কাজ আবার করব, কিন্তু v2 দিয়ে। 1 বাই v2 প্লাস 1 বাই u2 ইকুয়াল টু 1 বাই f। তাহলে v2 বাই v2 প্লাস v2 বাই u2 ইকুয়াল টু v2 বাই f। তাহলে 1 প্লাস m2 ইকুয়াল টু v2 বাই f। এবার দেখতে হবে v1 বড় না v2 বড় ছবি থেকে।
ছবি থেকে বলা যাচ্ছে V1 বড়, তাহলে এটা মাইনাস এটা করব। তাহলে কি হবে করলে V1 মাইনাস V2 বাই এফ ইকুয়াল টু কি পাওয়া যাচ্ছে M1 মাইনাস M2 কে পাওয়া যাচ্ছে। V1 মাইনাস V2 কে x বলতে পারি, তাহলে x বাই এফ মানে M1 মাইনাস M2, তাহলে f ইকুয়াল টু x বাই M1 মাইনাস M2। তো এটা যেহেতু আমি বললাম শুরুতেই যে এই ধরাটা উল্টা হতে পারে, বই এটাকে U1 এটাকে U2 দেওয়া আছে, এটাকে V1 এটাকে V1 এটাকে V2 দেওয়া আছে, তাই এই মানটা এই প্রমাণটার ক্ষেত্রে এই মানটাতে M2 মাইনাস M1 হবে। সেই জন্য পরীক্ষায় যখন প্রমাণটা চায় তখন প্রমাণটা এইভাবে চায় f ইকুয়াল টু দেখাও যে x বাই M1 ডিফারেন্স M2। তার মানে যে কোনো একটা প্রমাণ করলেই চলবে, চিন্তা করার কিছু নাই যে আমার উল্টা বেরিয়ে গেল তাহলে কি ভুল হয়েছে, একদম ভুল না, যেটা বেরোনো উচিত সেটাই বেরিয়েছে। ওই জন্য পরীক্ষায় ডিফারেন্স দিয়ে কোশ্চেন থাকে, কোনো স্পেসিফিক মাইনাস দিয়ে কোশ্চেন থাকে না। যেটা ধরা হবে সেই হিসাবে যেন ঠিক হয়, তাহলে অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট আরেকটা প্রমাণ এখান থেকে আছে 1 বাই V1 প্লাস 1 বাই U1 ইকুয়াল টু 1 বাই এফ। তাহলে এবার করতে হবে U1 বাই V1 প্লাস U1 বাই U1 ইকুয়াল টু U1 বাই এফ। তাহলে এটা হবে 1 বাই M1 প্লাস 1 ইকুয়াল টু U1 বাই এফ। নেক্সট 1 বাই V2 প্লাস 1 বাই U2 ইকুয়াল টু 1 বাই এফ। তাহলে U2 বাই V2 প্লাস U2 বাই U2 ইকুয়াল টু U2 বাই এফ। তাহলে 1 বাই M2 প্লাস 1 ইকুয়াল টু U2 বাই এফ। তাহলে সেমভাবে দেখতে পাবো কোনটা বড়, U2 বড় U1 ছোট, তাহলে এটা থেকে এটা বাদ দিব। তাহলে কি হবে U2 মাইনাস U1 বাই এফ ইকুয়াল টু 1 বাই M2 মাইনাস 1 বাই M1। তাহলে x বাই এফ ইকুয়াল টু 1 বাই M2 মাইনাস 1 বাই M1। তাহলে f ইকুয়াল টু x বাই 1 বাই M2 মাইনাস 1 বাই M1। এটারও প্রমাণ যখন চায় তখন এটা উল্টে আসতেই পারে, তাই প্রমাণটা 1 বাই M1 ডিফারেন্স 1 বাই M2 এই প্রমাণটা চায়, মাইনাস হিসেবে প্রমাণটা চায় না, এই হিসেবে প্রমাণটা আসতে পারে। তাহলে কটা প্রমাণ হলো 4, এটা 5 নাম্বার, এটা হলো 6 নম্বর। এই 6টা প্রমাণ এই সরণ পদ্ধতি থেকে আসে। এই হলো লেন্সের আর দর্পণের কানেক্টেড জায়গাগুলো। এবার চলে আসবে আমাদের কি, এবার আসবে লেন্সের কিছু স্পেশাল জায়গা, কারণ দর্পণ ওখানেই কমপ্লিট হয়ে গেছে, দর্পণের আর কিছু নাই। লেন্সের স্পেশাল জায়গা কি কি, লেন্সের স্পেশাল জায়গা হলো গোলীয় তলে প্রতিসরণ, লেন্স মেকার ইকুয়েশন আর দুটি লেন্সের কম্বিনেশন। এই 3টা পার্ট হলে লেন্স হয়ে যায় কমপ্লিট। তার আগে নেব একটা ব্রেক, ব্রেকের পর বাকি পার্টটা ধরা যাবে, তারপর আসবো অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট চ্যাপ্টারে। ঠিক আছে, আচ্ছা ব্রেকের পর চলে এসেছি। এবার আমাদের কাজ হলো লেন্সের সেই বাকি পার্টটা করার। বাকি পার্টটা কি, একটা হলো গোলীয় তলে প্রতিসরণের সূত্র, সেখান থেকে লেন্স মেকার ফর্মুলার প্রমাণ, এটা খুব আসে এই কোশ্চেনটা। তাহলে গোলীয় তলে প্রতিসরণের সূত্র কি করে করব, এরকম একটা গোলীয় তল, এখানটায় বস্তু যদি থাকে তার প্রতিবিম্ব এখানটায় তৈরি হবে, প্রতিবিম্ব তৈরি হচ্ছে এই জায়গাটাতে। আর গোলীয় তলটার ব্যাসার্ধ, গোলীয় তলটার ব্যাসার্ধ কোথায় আছে, ধরে নিচ্ছি গোলীয় তলের ব্যাসার্ধ এই জায়গাটায় রয়েছে। তাহলে সেখান থেকে মিস করে গেছি, যাই হোক এটা, তাহলে এটা হলো গোলীয় তলের ব্যাসার্ধ, এটা বক্রতা কেন্দ্র, এটা অবজেক্ট, এটা ইমেজ। তাহলে এই কোণটা আপতন কোণ আই, এই কোণটা প্রতিসরণ কোণ আর, এটা μ1 লঘু মাধ্যম, আর এই গোটাটা μ2 ঘন মাধ্যম। ঠিক আছে, এবার এখানটায় যে কোণটা এটা আলফা ধরতে হবে, এখানকার কোণটাকে বিটা ধরতে হবে, এখানকার কোণটাকে গামা ধরতে হবে। আর এখানটায় এই বিন্দুটাকে পি বিন্দু ধরে নিলাম, দিয়ে একটা লম্ব টেনে নিলাম যেটা এন, আর এটা হলো গোলীয় তলের কেন্দ্রবিন্দু। তাহলে সবার প্রথমে
μ1 ইন্টু সাইন আই ইকুয়াল টু μ2 ইন্টু সাইন আর। স্নেলের সূত্রে সাধারণ রূপ দিয়ে স্টার্ট করলাম। এবার যদি পারাক্সিয়াল অ্যাপ্রক্সিমেশন হয়, মানে খুব কাছের কোনো রশ্মি হয়, মানে অক্ষের কাছের যদি রশ্মি হয়, তাহলে আই এবং আর এর মান খুব ছোট, সেক্ষেত্রে μ1 ইন্টু আই লেখা যায়, এখানে μ2 ইন্টু আর লেখা যায়। এবার আই এর মানটা বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি, মানে আলফা প্লাস গামা, তাহলে μ1 ইন্টু আলফা প্লাস গামা ইকুয়াল টু μ2 ইন্টু আর এর মান। আর কোথায় আছে? আর এখানে আছে। আর মানে কি? দেখ, গামা মানে হলো আর প্লাস বিটা, তাহলে আর মানে গামা মাইনাস বিটা, আর মানে হবে গামা মাইনাস বিটা। তাহলে μ1 ইন্টু আলফা প্লাস μ2 ইন্টু বিটা ইকুয়াল টু μ2 মাইনাস μ1 ইন্টু গামা হয়ে গেল। এবার আলফাটাকে লিখতে হবে কি? μ2 ইন্টু ট্যান বিটা লিখলাম। কেন? যদি আই এবং আর খুব ছোট হয়, তাহলে আলফা বিটা গামা খুব ছোট হবে, রশ্মিগুলোকে অক্ষী রশ্মি ধরে নিতে হবে। সেক্ষেত্রে অক্ষী রশ্মি ধরে নিলে আলফা বিটা গামা খুব ছোট হলে আলফাটাকে ট্যান আলফা, বিটাটাকে ট্যান বিটা, গামাটাকে ট্যান গামা ধরে নেওয়া যায়। তাহলে μ2 ইন্টু ট্যান বিটা প্লাস μ1 ইন্টু ট্যান আলফা ইকুয়াল টু μ2 মাইনাস μ1 ইন্টু ট্যান গামা। তাহলে μ2 ইন্টু ট্যান বিটা মানে কি? ট্যান বিটা মানে pn বাই বিটা। বিটা কোথায়? বিটা ওখানে ni প্লাস μ1 ইন্টু ট্যান আলফা, আলফা মানে কোনটা? আলফা মানে এটা, তার মানে এটা হবে pn বাই no ইকুয়াল টু μ2 মাইনাস μ1 ট্যান গামা মানে কি? nc, তাহলে pn বাই nc। সবগুলো pn ক্যান্সেল আউট, সবগুলো pn যদি ক্যান্সেল আউট হয় তাহলে পড়ে থাকে কি? তাহলে পড়ে থাকে μ2 বাই ni মানেই হয়ে যাবে OI, পারাক্সিয়াল অ্যাপ্রক্সিমেশন, প্লাস μ1 বাই no হয়ে যাবে সেটা, হ্যাঁ ও হয়ে যাচ্ছে, এটাকে ও ধরা যাবে না, এটাকে অন্য কিছু ধরতে হবে। অবজেক্টটাকে এখনও ইউজ হয়নি যেহেতু, অবজেক্টটাকে কি ধরবো? এ ধরে নিলাম, অবজেক্টটাকে এ ধরে নিলাম। তাহলে চেঞ্জ হবে কোনটা? কিচ্ছু চেঞ্জ হবে না, কিচ্ছু চেঞ্জ হবে না, NO, এটা চেঞ্জ হবে NA হয়ে যাবে, হয়ে গেল। তাহলে μ1 বাই pn বাই NAটা হয়ে যাবে OA, কারণ এটাকে ও ধরে নিয়েছি, ওটাকে অ্যাকচুয়ালি পি ধরা উচিত ছিল, যাই হোক ধরার কিছু যায় আসে না। ইকুয়াল টু কি? μ2 মাইনাস μ1 বাই NC মানে হয়ে যাবে OC, মান বসানোর পালা। μ2 বাই OI মানে V, ইমেজ ডিস্টেন্স, মাইনাস μ1 বাই OA মানে অবজেক্ট ডিস্টেন্স। এবার অবজেক্ট ডিস্টেন্স যেহেতু নেগেটিভ দিকে আছে সেজন্য মাইনাস ইউ বসানো হলো, ইকুয়াল টু μ2 মাইনাস μ1, তাহলে μ2 মাইনাস μ1 বাই OC মানে হবে আর হলো বক্রতলের ব্যাসার্ধ, যেটা পজিটিভ আর, ঠিক আছে। এবার এটা হলো কি? বস্তু লঘু মাধ্যমে, প্রতিবিম্ব ঘন মাধ্যমে। তাহলে এখানে বস্তু লঘুতে আর প্রতিবিম্ব ঘন মাধ্যমে, তার জন্য এই ঘটনাটা ঘটেছে। যদি উল্টা হয়, যদি হয় বস্তু ঘন মাধ্যমে আর প্রতিবিম্ব লঘু মাধ্যমে, অর্থাৎ ঘন থেকে লঘুতে প্রতিসরণ হচ্ছে, তার জন্য ফর্মুলাটা উল্টে যাবে। সেটা হবে μ1 বাই ভি মাইনাস μ2 বাই ইউ ইকুয়াল টু μ1 মাইনাস μ2 বাই আর। অর্থাৎ একটা সিম্পল লজিক যদি ফলো করা যায়, এটা কি? প্রতিবিম্ব লঘু মাধ্যমে, তার মানে μ1, বস্তু ঘন মাধ্যমে মানে কি? μ2। তাহলে এই গোটা রাশিটা ইমেজের জিনিস, এই গোটা রাশিটা অবজেক্টের জিনিস। তাহলে ইমেজ মাইনাস অবজেক্ট ইকুয়াল টু ইমেজ মাইনাস অবজেক্ট বাই আর। সেমভাবে বস্তু আছে লঘুতে, তার মানে এটা μ1-এ আছে, প্রতিবিম্ব আছে ঘনটে, মানে এটা μ2-তে আছে। তাহলে গোটা রাশিটা ইমেজের জিনিস, এই গোটা রাশিটা অবজেক্টের জিনিস। তাহলে ইমেজ মাইনাস অবজেক্ট ইকুয়াল টু ইমেজ মাইনাস অবজেক্ট বাই আর। এইভাবে গোটাটাকে
মনে রাখা যায় যে কার জন্য কোন ফর্মুলাটা পড়বে। লঘু থেকে ঘনের জন্য কোন ফর্মুলা পড়বে আর ঘন থেকে লঘুর জন্য কোন ফর্মুলা পড়বে। এবার এখান থেকে প্রমাণ করতে পারি লেন্স মেকার সমীকরণ। লেন্স মেকার সমীকরণটা কী করে প্রমাণিত হবে? যদি আমরা এরকম একটা উত্তল লেন্স ধরে নিই, যে উত্তল লেন্সে এখানে বস্তু আছে, তাহলে প্রথমে এটাকে আমি করে দিলাম ডটেড, দ্বিতীয় সারফেসটা নেই। তাহলে প্রথম সারফেসের জন্য ইমেজটা তৈরি হচ্ছে কথার কথা এখানটাতে। তাহলে এখানে অবজেক্ট, এখানে তার ইমেজটা তৈরি হচ্ছে। প্রথম সারফেসের ব্যাসার্ধ r1, তাহলে এখানে বস্তু আছে লৌহ মাধ্যম μ1-এ। যেহেতু এই সারফেসটা দিয়ে ঘিরিনি এখনো, তাহলে গোটাটা কাঁচ ধরা যায়। তাহলে ইমেজ আছে μ2-তে। তাহলে অবজেক্ট আছে বস্তুতে, ওই অবজেক্ট আছে লঘু মাধ্যমে, আর ইমেজ আছে ঘন মাধ্যমে। তাহলে প্রথম ফর্মুলাটা পড়বে, সেটা কি হবে? এটা ইউ দূরত্বে আছে আর এটাকে ভি দূরত্বে আছে ধরে নিলাম। তার মানে ইমেজ মাইনাস অবজেক্ট, তাহলে μ2/v মাইনাস μ1/u ইকুয়াল টু μ2 মাইনাস μ1/r হয়ে গেল। এবার যদি আমি সেকেন্ড সারফেসটা দিয়ে এটাকে কভার করে দিই, তাহলে এই আই বিন্দুটা সেকেন্ড সারফেসের জন্য একটা ভার্চুয়াল অবজেক্টে পরিণত হয়। তো যেহেতু ভার্চুয়াল অবজেক্ট, তাহলে এটাকে আই ড্যাশ বলবো, এই দূরত্বটাকে ভি ড্যাশ বলবো, তাহলে এই দূরত্বটা হয়ে যাচ্ছে ভি ড্যাশ। আর সেই ভার্চুয়াল অবজেক্টের জন্য আলোটা দ্বিতীয়বার প্রতিসরণ হয়ে আলোটা এখান দিয়ে যাচ্ছে, ফলে এই দূরত্বটা হয়ে যাবে অ্যাকচুয়াল প্রতিবিম্ব দূরত্ব ভি, আর এটা হবে ফাইনাল ইমেজ ডিস্টেন্স। তাহলে সেকেন্ড সারফেসের জন্য বস্তু কোথায় আছে? বস্তু আছে সেই ভার্চুয়াল, যেহেতু তাহলে কাচের মধ্যেই আছে। আর রিয়েল ইমেজ তৈরি হয়েছে কোথায়? বায়ুতে। তাহলে এটা μ1-এ আছে ধরে নিতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা কি লিখব? আবার ইমেজ মাইনাস অবজেক্ট, ইমেজ কোথায় আছে? বায়ুতে। তাহলে μ1 বাই এটা r1, এটার জন্য r2 ব্যাসার্ধ, তাহলে μ1 বাই কী করতে হবে? ভি মাইনাস μ2 বাই ভি ড্যাশ ইকুয়াল টু μ1 মাইনাস μ2 বাই r2। এবার দুটাকে যোগ করে দাও, তাহলে এটাতে যোগ হয়ে গেল। μ1 কমন নিলে 1/v মাইনাস 1/u ইকুয়াল টু μ2 মাইনাস μ1 1/r1 মাইনাস 1/r2। μ1টা ভাগ হয়ে গেলে 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1 μ2 মাইনাস 1 1/r1 মাইনাস 1/r2 হয়ে যায়। এবার যদি ইউ থাকে অসীমে, ভি হবে ফোকাসে, তাহলে ইউ অসীম, ভি ফোকাস বসালে 1/f ইকুয়াল টু পাওয়ার ইকুয়াল টু 1 μ2 মাইনাস 1 1/r1 মাইনাস 1/r2 এটা লেখা যায়। হয়ে গেল। এবারে যদি এটা তো লেন্স মেকার ফর্মুলা হয়ে গেল। লেন্স মেকার ফর্মুলা কেন বলে? কারণ ব্যাসার্ধ শুধুমাত্র দুটো তলে জানতে হবে, আর কোন ম্যাটেরিয়াল দিয়ে ইউজ করবো সেটা জানতে হবে। সেখান থেকে আমরা বলে দিতে পারবো লেন্সটা কী প্রকৃতির। তো আমি বেশি লেন্সের কথা বলবো না, শুধুমাত্র দ্বিউত্তল লেন্সের কথা বলবো, যেটার এই দুটো সারফেস আছে। প্রথম সারফেসটা পজিটিভ, পরের সারফেসটা নেগেটিভ। তাহলে r2টা নেগেটিভ, r1টা পজিটিভ। যদি বসানো যায় পাওয়ার ইকুয়াল টু মিউ মাইনাস 1/r প্লাস 1/r, সমদ্বি উত্তল যেহেতু, তাহলে কত হচ্ছে 1/f ইকুয়াল টু, এটা হচ্ছে ইকুয়াল টু 2 ইন্টু মিউ মাইনাস 1/r হচ্ছে। তার মানে ফোকাস পাওয়ার দুটাই হচ্ছে পজিটিভ, অর্থাৎ উত্তল লেন্সকে বলে পজিটিভ পাওয়ারের লেন্স। হয়ে গেল। আর যদি আমরা অবতল সারফেসের কথা বলি, অবতল লেন্সের কথা, প্রথম সারফেসের জন্য এটা হচ্ছে নেগেটিভ, দ্বিতীয় সারফেসের জন্য এটা হচ্ছে পজিটিভ। তাহলে 1/f ইকুয়াল টু হয়ে যাবে পাওয়ার ইকুয়াল টু মিউ মাইনাস 1। এখানে মাইনাস বসছে, এটা তো মাইনাস আছেই, তাহলে প্রথম সারফেসটা মাইনাস বসলে সামনে -1/r মাইনাস 1/r, তাহলে আগের ফর্মুলাটাই হচ্ছে মাইনাস অফ 2 ইন্টু মিউ মাইনাস 1/r
অর্থাৎ এই মানটা হয়ে যাচ্ছে কি নেগেটিভ, অর্থাৎ অবতল লেন্স হয়ে যাচ্ছে নেগেটিভ পাওয়ার বিশিষ্ট একটি লেন্স। অর্থাৎ এভাবে যদি আমরা সমতলোত্তল, উভতলোত্তল বা সমাবতল এগুলো লেন্স ধরতে থাকি, তাহলে এক এক করে সবগুলো বেরিয়ে যাবে। যেমন এই লেন্সের ক্ষেত্রে পাওয়ারের মান কত হবে, এই পাওয়ারটা ঠিক হাফ হবে, এটা হবে কত μ-1/r। আর যদি এই লেন্সের কথা চলে যাই, তাহলে এই পাওয়ারের নেগেটিভ পাওয়ার হবে, পাওয়ার ইকুয়াল টু কত হবে -μ-1/r। সেগুলো সব এই ফর্মুলায় বসালেই চলে আসছে। তো সেগুলো ডিটেলসে যাব না, সেগুলো ডিটেলসে পড়ানো হয়ে গেছে আমার আগেই। এখানে একটা জিনিস আছে, সেটা হলো কি, যদি লেন্সকে জলে ডোবানো হয় তাহলে কি হবে। তাহলে সেক্ষেত্রে এটা খুব কোশ্চেন আসে, তো এটা দেখিয়ে দিই বিষয়টা, লেন্সকে জলে ডোবালে কি হবে। ওটা লেন্স পেকার ফর্মুলা দিয়ে উত্তর আসবে। ফোকাস দৈর্ঘ্য 4 গুণ বেড়ে যাবে, পাওয়ার 4 গুণ কমে যাবে, তার জন্য ফোকাস দৈর্ঘ্য 4 গুণ কমে যাবে, ফোকাস দৈর্ঘ্য 4 গুণ বেড়ে যাবে। কী করে করব, বায়ুতে থাকা অবস্থায় 1/f1 ইকুয়াল টু a μg বা শুধু μg -1 1/r1 -1/r2। আর জলে থাকলে অবস্থায় 1/f2 ইকুয়াল টু কত হবে w μg -1 1/r1 -1/r2। তাহলে এটা বাই এটা কর, তাহলে কত হবে f2/f1 হবে। তাহলে এটা বাই এটা করেছি, তাহলে এটা বাই এটা হবে, এটা কত হবে μg -1, এটা হবে w μg -1। μg -1 এর মান 3/2 -1, w μg -1 এর মান এটা হলো 9/8 -1, তাহলে কত হবে হাফ, এটা হলো 1/8 ইকুয়াল টু কত হলো 4। তাহলে f2 কত হলো 4 × f1। 9/8 এটার মান হয় জানা উচিত প্রত্যেকের। যাই হোক, এখন এটা প্রতিসরণ চ্যাপ্টার করাচ্ছি না যে ওটা 9/8 কী করে হলো সেটা শেখাবো। তো কী হচ্ছে, ফোকাস 4 গুণ বেড়ে গেছে, ফোকাস 4 গুণ বেড়েছে মানে পাওয়ার 4 গুণ কমে গেছে, হয়ে গেল। আচ্ছা, এখানে আরেকটা বিষয় থাকে, সেটা হলো কি, আচ্ছা এবার নেক্সট টপিকে আসি। নেক্সট টপিক হলো, এই ছবি দিয়ে হবে, শুধু কনসেপ্টটা সেম হবে, শুধু এটাকে মিটিয়ে দেব, মিটিয়ে দিয়ে এই জায়গাটায় এখানে একটা লেন্স বসিয়ে দিব, দিয়ে তার সঙ্গে সাঁটিয়ে আরেকটা লেন্স বসিয়ে দেব, দিয়ে এইটাকে এখানে নিয়ে যাব, এই লাইনটাকে এর সঙ্গে জুড়ে দেব, জুড়ে দিয়ে সেটা যেখানে যাচ্ছিল সেটা ওখানে নিয়ে চলে যাব। তাহলে এটা হবে আই ড্যাশের অবস্থান। আই ড্যাশ কেন, কারণ এটা ডটেড হয়ে যাবে, দ্বিতীয় লেন্সটা থাকার জন্য সেটা এখান থেকে নিঃসৃত হয়ে এটা দিয়ে বেরিয়ে যাবে। তাহলে এভাবে দুটো লেন্সের সমবায় কীভাবে কাজ করে সেটা দেখানো যায়। তাহলে এটা প্রথম লেন্স তার ফোকাস f1, দ্বিতীয় লেন্স তার ফোকাস f2। লেন্স পেকার ফর্মুলার প্রমাণ আর এই প্রমাণটা প্রায় একই রকমভাবে করতে হয়। তাহলে কি করব, এগুলো আর লাগছে না, আই আর আই ড্যাশটা আগের মতোই কাজ করবে। প্রথম লেন্সের জন্য, প্রথম লেন্সের ফোকাস f1, প্রথম লেন্সের জন্য এটা অবজেক্ট হিসেবে কাজ করবে, এটা ইমেজ হিসেবে কাজ করবে। এই দূরত্বটা v আগের মতোই, এটা v ড্যাশ। তাহলে কি লিখতে পারি, 1/v ড্যাশ মাইনাস 1/u ইকুয়াল টু 1/f1। আর দ্বিতীয় লেন্সের জন্য এই দূরত্বটাই অবজেক্ট হিসেবে কাজ করবে, এটা ইমেজ হিসেবে কাজ করবে। তাহলে 1/v মাইনাস 1/v ড্যাশ ইকুয়াল টু 1/f1, সো 1/f2। এবার দুটাকে যোগ করে দেব, যোগ করলে এটা এটা কেটে যাবে। তাহলে 1/v মাইনাস 1/u 1/f1 প্লাস 1/f2 হয়ে যাচ্ছে। তাহলে এবার যদি দুটোর বদলে আমি একটা লেন্স নিয়ে কাজ করি, কি বাজে ছবি আঁকছি, দুটোর বদলে একটা লেন্স, মানে আমাকে এখানেই আঁকতে হতো, ওখানে তো আঁকার জায়গা নেই, তো নিচে এঁকে দেখাই। দুটোর বদলে একটা লেন্স নিয়ে কাজ করলে তাহলে একই দূরত্ব থেকে বস্তু, প্রতিবিম্ব একই দূরত্বে তৈরি হবে। তাহলে অবজেক্ট ডিস্টেন্স যা ছিল তাই থাকবে, প্রতিবিম্বের ফাইনাল ডিস্টেন্স যেটা ছিল সেটা এটা হলো ভি। তাহলে এর ফোকাস যদি ক্যাপিটাল এফ হয়, তাহলে এক্ষেত্রে আমরা কি বলতে পারি, 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/F।
তাহলে এই সম্পর্ক আর এই সম্পর্ক তুলনা করলে আমরা বলা যেতে পারে 1/f ইকুয়াল টু হবে 1/f1 প্লাস 1/f2। কেন হলো? পাওয়ার ইকুয়াল টু পাওয়ার 1 প্লাস পাওয়ার 2, অর্থাৎ দুটো লেন্সের পাওয়ার যোগ হয়েছে, সেই জন্য এই ঘটনাটা ঘটেছে। ঠিক আছে, তো এখান থেকে একটা অন্যরকম কোশ্চেন থাকে যে একটা উত্তল একটা অবতল লেন্সকে জুড়ে দেওয়া হলো, এটা একটা উত্তল লেন্স, এটা একটা অবতল লেন্স জুড়ে দেওয়া হলো, এর পাওয়ার P1 না, এর ফোকাস F1, এর ফোকাস F2। তাহলে কি হবে? উত্তল আর অবতল জোড়া হচ্ছে, তাহলে 1/f ইকুয়াল টু কত হবে? 1/f1, অবতল তো নেগেটিভ ফোকাস হয়, তাহলে 1/f2 হয়ে যাবে। তাহলে সেখান থেকে f এর মানটা কত হচ্ছে? f1 f2/f2 মাইনাস f1। তাহলে দেখা যাচ্ছে কি f2 গ্রেটার দ্যান f1 হলে ক্যাপিটাল Fটা হচ্ছে পজিটিভ, f2 লেস দ্যান f1 হলে ক্যাপিটাল Fটা হবে নেগেটিভ, f2 ইকুয়াল টু f1 হলে ক্যাপিটাল Fটা হবে অসীম। কথাটার মানে কি? f2 গ্রেটার দ্যান f1 মানে অবতলের ফোকাস উত্তলের থেকে বড়, উল্টা ভাবতে হবে। অবতলের ফোকাস উত্তলের থেকে বড়, তার মানে অবতলের পাওয়ার উত্তলের থেকে কম, তার মানে উত্তলের পাওয়ার বেশি, ফলাফল কি? পজিটিভ, মানে ফলাফল উত্তরের মতো হয়ে গেল। f2 লেস দ্যান f1 মানে কি? অবতলের ফোকাস উত্তলের থেকে ছোট, তার মানে অবতলের পাওয়ার উত্তলের থেকে বড়, পাওয়ার যেহেতু অবতলের বড়, ফলাফলটা কি? নেগেটিভ, মানে অবতল লেন্সের মতো। f2 ইকুয়াল টু f1 মানে দুটো ফোকাস সমান, মানে কি? দুটো পাওয়ার সমান, দুটো পাওয়ার সমান মানে কি? দুটোকে ক্যান্সেল আউট করছে, তাহলে কি? ফোকাস হচ্ছে অসীম, পাওয়ার হচ্ছে শূন্য। বাস, এটা হলো লেন্স কম্বিনেশনের গল্প। আর কিছু আছে? আরও অনেক কিছু আছে, কিন্তু সেগুলো সব এইচএসে লাগবে না। যেমন একটা দর্পণের সঙ্গে একটা আয়না, একটা লেন্সের সঙ্গে দর্পণ লাগিয়ে দিতে হবে। উত্তল লেন্সের সঙ্গে দেখা যাবে অবতল দর্পণ যুক্ত হচ্ছে, অবতল লেন্সের সঙ্গে উত্তল দর্পণ যুক্ত হচ্ছে। এগুলো সমস্ত কম্বিনেশন পাওয়ার দিয়ে যোগ করতে হবে, পাওয়ার দিয়ে যোগ করলে মিলে যাবে সব। মধ্যে কথা P1 প্লাস P2 প্লাস P3 দিয়ে করে দিতে হয়। আর এই ফর্মুলাটার একটা এক্সট্রা ফর্মুলা আছে, যদি লেন্সের মধ্যে দূরত্ব থাকে তাহলে ফর্মুলাটা হয় 1/f ইকুয়াল টু 1/f1 প্লাস 1/f2 মাইনাস দূরত্ব যদি d হয় d/f1 f2। এটা হলো মধ্যবর্তী দূরত্ব থাকলে তার ফর্মুলা। ঠিক আছে, চলে আসি নেক্সট চ্যাপ্টার, অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট। লেন্সে আর কিছু বাকি নাই। অপটিক্যাল ইনস্ট্রুমেন্টে প্রথম হলো চোখের অভিযোজন উপযোজন। চোখের অভিযোজন কি? তারারন্ধ্র ছোট বড় করে চোখের মধ্যে আলো ঢোকার ক্ষমতাটাকে কমানো বাড়ানোর যে ক্ষমতাটা, সেকে বলে চোখের অভিযোজন। উপযোজন কি? আমাদের চোখ, সুস্থ চোখের ক্ষেত্রে নিকট বিন্দু 25 সেন্টিমিটার, অর্থাৎ আমরা 25 সেন্টিমিটারের যে কোনো বিন্দুকে স্পষ্ট প্রতিবিম্ব দেখতে পাই। দূরবিন্দু অসীম, অর্থাৎ অসীমের যে কোনো বিন্দুর স্পষ্ট প্রতিবিম্ব আমরা বানাতে পারি। তাহলে চোখের চক্ষিগোলক মানে অক্ষিগোলকের যে সংকোচন প্রসারণ করে বা লেন্সের যে সংকোচন প্রসারণ করে আমরা 25 থেকে অসীম অবধি যে কোনো দূরত্বের প্রতিবিম্ব রেটিনাতে যে তৈরি করতে পারি, এই ক্ষমতাটাকে বলে চোখের উপযোজন ক্ষমতা। আর এখান থেকেই চলে আসে, যদি আমাদের এই ক্ষমতাটা নষ্ট হয়ে যায় তাহলে হয়ে যায় চোখের দুরকম রোগ। একটা হলো নিকট বিন্দু দূরে সরে যাচ্ছে, যাকে বলে কি বলে নিকটবদ্ধ দৃষ্টি। হ্যাঁ, তাকে সারানোর জন্য লাগবে পজিটিভ পাওয়ারের লেন্স, যেটা বায়োলজিতে পড়ে ফেলেছি ডিটেলসে, চশমার অঙ্ক এখন করাবো না, তাই ডিটেলসে ঢুকবো না, জাস্ট বলে যাচ্ছি ওভারভিউটা। আরেকটা কি? দূরবিন্দু যেখান থেকে কাছে চলে এসছে, দূরবিন্দুটাকে আবার অসীমে পাঠাতে গেলে লাগাতে হবে অবতল পাওয়ারের লেন্স। অর্থাৎ প্র্যাকটিক্যালি যদি ভাবা যায়, নিকট বিন্দু দূরে সরে গেছে, কথাটার মানে কি? কথাটার মানে হলো চোখের লেন্সের ক্ষমতা কমে গেছে, তাহলে চোখের লেন্সকে আরও এক্সট্রা ক্ষমতা যোগান দিতে হবে। চোখের লেন্সকে এক্সট্রা ক্ষমতা যোগান দিতে গেলে উত্তল লেন্স দিলে চোখের লেন্সটা আরও এক্সট্রা ক্ষমতা পেল, মানে চোখের লেন্স কম ক্ষমতা সম্পন্ন হয়ে গেছে, বা চোখের লেন্সের ক্ষমতা, যে চোখের লেন্স যেহেতু উত্তল লেন্স হয়, সেই লেন্সের ক্ষমতা কমে যাওয়ার জন্য আমাকে উত্তল লেন্স দিতে হবে। দুটো উত্তল লেন্সের কম্বিনেশন এই ফর্মুলা অনুযায়ী কাজ করবে, ফলে চোখের পাওয়ার, মোট পাওয়ার দুটো মিলিয়ে তাকে ঠিকঠাক রেটিনায় ফেলতে পারবে। অর্থাৎ এই ধরনের রোগে চোখের যেহেতু দূরবদ্ধ দৃষ্টি যেটা, নিকটবদ্ধ দৃষ্টি যেটা, সেখানে প্রতিবিম্ব রেটিনার পিছনে গঠিত হয়, হয়ে গেল অক্ষিগোলক পাতলা হয়ে যায়।
আর যেটাতে দূরবিন্দু কাছে চলে আসে তার ক্ষেত্রে কি দূরের জিনিস দেখতে পায় না। সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে এটা বুঝতে হবে যে চোখের ক্ষমতা অত্যাধিক বেড়ে গেছে, অর্থাৎ হয় লেন্স অনেক মোটা হয়ে গেছে বা চোখের অক্ষিগোলক অনেক লম্বাটে হয়ে গেছে। তো এই দুটোর ফলাফল কি, রেটিনার আগেই মিলিত হয়ে গেছে। তাহলে মধ্যে কথা চোখের ক্ষমতা কমাতে হবে। তা চোখের ক্ষমতা কমাবো কী করে? চোখের ক্ষমতা কমানোর উপায় অবতল লেন্স ইউজ করা। তাহলে উত্তল লেন্সের ক্ষমতাটা চোখের যেটা আছে সেটা বেড়ে গেছে, অবতল লেন্স ব্যবহার করলে চোখের ক্ষমতা কমবে। চোখের ক্ষমতা কমলে ঠিকঠাক রেটিনার মতো দূরত্বে চোখের ইমেজটা মানে বস্তুর ইমেজটা তৈরি হবে। এটা হলো এই ত্রুটির সংশোধন হয়ে গেল। এছাড়া অ্যাস্টিগম্যাটিজম আরও কী কী সব রোগ আছে, টোরিক লেন্স ইউজ করা হয়, পড়ে নিবি নিজেরা। নেক্সট চলে আসি। নেক্সট হলো অপটিক্যাল ইনস্ট্রুমেন্টের দু ধরনের অনুবীক্ষণ আছে। একটা হলো সরল অনুবীক্ষণ যন্ত্র। সরল অনুবীক্ষণ যন্ত্রের ছবিটা লেন্সের যেটা 6 নম্বর ছবি এঁকেছিলাম ওই প্রতিবিম্ব গঠনের ছবিটা, সদ্বস্তুর অসৎবিম্ব গঠন, সেই ছবিটাই হবে সরল অনুবীক্ষণ যন্ত্রের ছবি। তাহলে ছবিটা কেমন, তাহলে এটা ফোকাস, এটা ফোকাস, এটা 2f, এটা 2f। তাহলে বস্তুকে ফোকাসের ভেতর রাখতে হবে। বস্তুকে ফোকাসের ভেতর রেখে সেটা কি এই আলোটা, আচ্ছা উল্টে কি কেন দর্পণ নাকি, এখানটা দিয়ে যাচ্ছে। আর এখানে একটা কন্ডিশন আছে, প্রতিবিম্বটা তৈরি হবে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে প্রতিবিম্ব গঠন করতে হবে। মানে 25 সেন্টিমিটার দূরত্বে এই প্রতিবিম্বটা তৈরি করতে হবে। মানে বস্তুকে আগিয়ে পিছিয়ে এমন একটা জায়গায় রাখতে হবে যাতে প্রতিবিম্বটা এই 25 সেন্টিমিটার দূরত্বে গঠিত হয়। ঠিক আছে। আরেকটা কি, আরেকটা আলোকেন্দ্র বস্তুর মাথা এটা দিয়ে সোজা পাস করে যাবে। এ হলো ছবি আঁকার সবচেয়ে বাজে টেকনিক, কিন্তু কিছু করার নেই, এভাবে আঁকতে হবে। তাহলে ছবি একবারে মিলানো যাবে হাতে করে। স্কেল দিয়ে আঁকতে গেলে অনেক কিছু করব, যেহেতু স্কেল দিয়ে আঁকছি না, হাতে করে যেহেতু আঁকতে হচ্ছে, এছাড়া কোনো উপায় নাই। তাহলে এই দূরত্বটা হলো স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব, এটা হলো ক্যাপিটাল ডি। ঠিক আছে, ডি হলো কত, 25 সেন্টিমিটার। তাহলে এখানটায় কৌণিক বিবর্ধন বলে একটা জিনিস বোঝানো হয়, সেই বিষয়টা বোঝানোর জন্য এই ছবিটা আমি আঁকলাম, নাহলে ছবিটা আঁকতামই না। এইটাকে ধরে এখানটায় নিয়ে আসবো। তাহলে এটাকে ধরে যদি আমি এখানটায় নিয়ে আসি, তাহলে বস্তু একটা কোণ উৎপন্ন করে, সেই কোণটা কত, সেই কোণটা আলফা। কিন্তু এখন আমি চোখ দিয়ে যদি দেখি, তাহলে বস্তুর বদলে প্রতিবিম্ব দেখব, প্রতিবিম্ব একটা কোণ উৎপন্ন করছে, সেই কোণটা হলো বিটা। ঠিক আছে। অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট চ্যাপ্টারে এই কৌণিক বিবর্ধনটাই মেন বিষয়। কারণ সূর্য বা চাঁদ বা যে কোনো গ্রহ আমরা যখন টেলিস্কোপে দেখছি, বা যে কোনো তোমাদের যদি আমরা ওই মাইক্রোস্কোপের তলায় বা আতস কাছে যে কোনো জিনিসকে আমরা যখন দেখছি, প্রথমত সূর্য বা চাঁদকে কাছে নিয়ে এসে বড় করে দেখা সম্ভব না। 15 কোটি কিলোমিটারের দূরত্বের বিষয় মানে কোনো বস্তুকে কোনো টেলিস্কোপ নাই যে আমার চোখের সামনে নিয়ে এসে দেবে। তার মানে এখানে চোখের সামনে নিয়ে আসা হয় না, এটা একটা ভুল ধারণা। টেলিস্কোপ দুটো জিনিসকে কাছে আনে না। টেলিস্কোপ কী করে, কৌণিক বিবর্ধন বাড়িয়ে দেয়। সিমিলারলি রক্তের একটা স্ট্রিপ আছে, রক্তের একটা আছে, কী যেন বলে, ফিল্ম আছে, সেই রক্তকোষকে বা রক্তকণিকাকে দেখতে হবে বা কোষকে দেখতে হবে। সেক্ষেত্রেও আমি চোখের খুব কাছে নিয়ে চলে যাচ্ছি বা অনুবীক্ষণ দিয়ে দেখছি, এখানে অনুবীক্ষণ এটা করে না, তার সাইজটাকে বড় করে দেয় বা তাকে দেখতে বড় করে দেয় বা তাকে চোখের খুব কাছে নিয়ে আসছে। অ্যাকচুয়ালি করছে কি, অ্যাকচুয়ালি তার কৌণিক বিবর্ধন করছে। তার মানে কি, তার দুই মাথা থেকে যে কোণটা আসছে সেই কোণটা ছোট ছিল, সেই কোণটাকে বাড়িয়ে দিচ্ছে। এখানটায়
কোনো যন্ত্রই বস্তুকে কাছে আনে না, কাছে এনে বড় করার পদ্ধতি এটা দূরবীনের জন্য ঠিক আছে, বাইনোকুলারের জন্য ঠিক আছে, এসব যন্ত্রের জন্য ঠিক না। তাহলে এখানে কাছে এনে বড় করা হয় না, কৌণিক বিবর্ধনের মাধ্যমে বড় করা হয়, ঠিক আছে। আর কৌণিক বিবর্ধনটা এখানটায় আলটিমেটলি রৈখিক বিবর্ধন আর কৌণিক বিবর্ধন সেম হয়ে যায়, তাই খুব একটা প্রবলেম হয় না। তাহলে এম ইকুয়াল টু হয়ে যায় বিটা বাই আলফা। তাহলে কৌণিক বিবর্ধনের সংজ্ঞা কি? স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে অবস্থিত প্রতিবিম্ব চোখে যে কোণ উৎপন্ন করে সেই স্থানে বস্তু রাখলে চোখে যে কোণ উৎপন্ন করত তার যে অনুপাত তাকে বলে কৌণিক বিবর্ধন। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এখানটায় হয়ে গেল। আর যেহেতু কোনো ম্যাগনিফিকেশনের প্রমাণ দেয় না, তাহলে এ সরল অনুবীক্ষণ যন্ত্রের ম্যাগনিফিকেশনের মান হয় 1 + d/fe। জাস্ট আমি লিখে দিলাম, যেখানে ওই এর মানটা যদি ওয়ানটাকে নেগলেক্ট করি তাহলে এম এর মানটা শুধু d/fe লেখা যায়। তাহলে ম্যাগনিফিকেশনের মান এটা থেকে এর মধ্যে ভ্যারি করে। হয়ে গেল। এবার আসি যেটা কোশ্চেন সবচেয়ে বেশি আসে, যৌগিক অনুবীক্ষণ যন্ত্র দ্বারা প্রতিবিম্ব গঠন কিভাবে হয় তার চিত্র। খুব আসে এই কোশ্চেনটা। তাই এটা পরিষ্কার চিত্রের মাধ্যমে যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের দ্বারা প্রতিবিম্ব গঠন দেখাও। এই ছবিটা আঁকার জন্য কেন আমি এই চ্যাপ্টারটা করাচ্ছি আজকে, প্রতিসরণ এবং বিক্ষেপণ কেন, মানে বিচ্ছুরণ বিক্ষেপণ কেন বাদ দিয়েছি। অ্যাকচুয়ালি প্রতিসরণ বিচ্ছুরণ বিক্ষেপণ একটা আলাদাই টপিক। প্রতিফলন লেন্স যেহেতু কানেক্টেড, বস্তু প্রতিবিম্ব গঠনের জায়গা যেহেতু কানেক্টেড, আর অপটিক্যাল ইনস্ট্রুমেন্টের যে ছবিগুলো সেগুলো যেহেতু সবই লেন্স থেকে আসছে, তো লেন্স হয়ে গেলে এই চ্যাপ্টারটা হয়ে যায়। যেমন এই ছবিটা যখন তৈরি করবো যৌগিক অনুবীক্ষণ যন্ত্র, সেখানটায় লেন্সের উত্তল লেন্সের যে দুরকম বিবর্ধন হয়, একটা বিবর্ধিত সৎবিম্ব আর একটা বিবর্ধিত অসৎবিম্ব, সেই দুটো ছবিকে কম্বাইন করতে হয়। সেই দুটো ছবি কম্বাইন করলে এই ছবিটা তৈরি হয়ে যায়। এই টেকনিকটা বুঝে গেলে ছবি আঁকা কোনো ব্যাপার না। তো এখানটা কি করব, এখানটা একটা লেন্স বসাবো, এই লেন্সটা অবজেক্টিভ লেন্স। তাহলে অবজেক্টিভ লেন্সের পাশে এখানে এখানে নিয়মটা কি, এফ আর টু এফ এর মাঝে বস্তু থাকলে সেটা যখন ফোকাস দিয়ে যায় তাহলে আলো পাঠাই, এই আলো গেল, এটা দিয়ে গেল, আরেকটা আলো কোনটা দিয়ে যাবে, তাহলে দেখা যাচ্ছে একটা বড় বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি হয়েছে। এটা হলো প্রথম বিবর্ধন। এই বিবর্ধনের মান কত হবে, এই বিবর্ধনের মান হবে এর ইউ এর ভি, মানে v/u হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আলোর ছবিটা অ্যারো দিয়ে দেখিয়ে দাও, এটা প্রথম বিবর্ধন হলো। এবার কি করতে হবে, এই যে দুটো আলোক রশ্মি বেরিয়ে আসলো, সেই দুটো আলোক রশ্মি এসে পড়বে আইপিস লেন্সে, এবং আইপিস লেন্সের ক্ষেত্রে দ্বিতীয় লেন্স হিসেবে ওটা কাজ করবে, এবং তার যেটা ফোকাস হবে এই বস্তুটা সেই ফোকাসের ভেতর থাকবে। এবং কতটা ভেতর থাকবে, এতটা ভেতরে থাকবে যাতে আইপিস দ্বারা উৎপন্ন প্রতিবিম্ব, আইপিসের পিছনে ঠিক চোখ থাকলো, সেই চোখের স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে গঠিত হয়, এবং সেই প্রতিবিম্বটা তৈরি হবে কোথায়, সেই প্রতিবিম্বটা তৈরি হবে যদি আমি এটাকে ধরে বাড়িয়ে দিই, এটা দিয়ে সোজা বাড়িয়ে দিতে হবে, সোজা বাড়িয়ে দিলে বস্তুর পিছনে এই জায়গাটায় সেই প্রতিবিম্বটা অসৎবিম্ব আকারে তৈরি হবে। হয়ে গেল। এবার এই প্রতিবিম্বটাকে ফাইনালি যুক্ত করতে গেলে এটাকে এর সঙ্গে লাগিয়ে দিয়ে এই মাথার সঙ্গে এইটাকে নিয়ে বাড়িয়ে দিতে হবে,
এই মাথার সাথে এইটাকে হলো না, এই মাথার সাথে এইটাকে নিয়ে বাড়িয়ে দিতে হবে, আর এইটা হয়ে যাবে ডটেড। তাহলে এইটা যদি হয়ে যায় ডটেড, তাহলে এবার এটা তো প্রায় প্যারালাল হয়ে গেল, প্যারালাল হবে না, এটা ছড়াতে হবে। এই হলো আলোর গতিপথ, এই হলো আলোর গতিপথ। এবার এখানটায় লেন্সটাকে করে দেবে কভার, এটা হলো আইপিস লেন্স। তাহলে হয়ে গেল অবজেক্টিভ লেন্স, আইপিস লেন্স। প্রথম বস্তুর প্রথম প্রতিবিম্ব, এইটাই এর ফোকাসটাকে দেখাতে হবে, এই জায়গাটায় আছে। এটা হলো আইপিসের ফোকাস, মানে এটা হলো এফই। এটা হলো অবজেক্টিভের ফোকাস, এদিকে বা এদিকে, এটা হলো এফও। এটা হলো কত, এটা হলো এফও। ব্যাস, এই হলো ছবি। তাহলে এবার ব্যাখ্যা করতে হবে ব্যাপারটাকে। এই ছবিটাতে 3 নম্বর থাকে, খুব ভালো মতো ছবিটা প্র্যাকটিস করতে হবে, তাহলে 3 নম্বর পাওয়া যাবে। লজিক কি, এই দূরত্বটা 25 সেন্টিমিটার, এটাও দেখাতে হবে। এই দূরত্বটা ক্যাপিটাল ডি ইকুয়াল টু 25 সেন্টিমিটার। ম্যাগনিফিকেশনের মানটা আমার যতদূর মনে পড়ছে, ভুলও হতে পারি, m1 ইন্টু m2, এটা হবে v বাই ইউ ইন্টু 1 প্লাস ডি বাই এফই, দিয়ে তার মান হবে এল বাই এফও মাইনাস 1 প্লাস ডি বাই এফই, দিয়ে অ্যাপ্রক্সিমেটলি এটা হয়ে যায় এল বাই এফও ইন্টু ডি বাই এফই। আই থিঙ্ক এটাই হবে ম্যাগনিফিকেশনের মান। ব্যাস, যেহেতু প্রমাণ লাগবে না, তো এইটুকু জানলেই চলবে। এবার চলে আসি টেলিস্কোপ। টেলিস্কোপে দু রকম গল্প আছে। টেলিস্কোপে একটা আছে অসীম দূরত্ব ফোকাসিং, আরেকটা হলো স্পষ্ট দর্শন ফোকাসিং। অসীম দূরত্ব ফোকাসিং বলেছিলাম না, লেন্স চ্যাপ্টারটা কপি পেস্ট আছে। অসীম দূরত্ব ফোকাসিংয়ে দ্বিতীয় মুখ্য ফোকাস আর প্রথম মুখ্য ফোকাস, সেই ছবিকে মার্চ করা হয়। আর একটু কারেকশন করি, দ্বিতীয় গৌণ ফোকাস আর প্রথম গৌণ ফোকাসের ছবিকে মার্চ করা হয়, নট মুখ্য ফোকাস। তাহলে কি হবে, তাহলে এখানটায় অবজেক্টিভ লেন্স থাকবে, সেই অবজেক্টিভ লেন্সে আলো এসে আগে থেকে ডিসিশন নিয়ে নেবো, এখানটায় প্রতিবিম্ব তৈরি করবে। হয়ে গেল। তাহলে এইবার এখানে একটা প্যারালাল লাইট পাঠাবো, যেটা এই গৌণ ফোকাস দিয়ে ক্রস করে যাবে, এটা এখান দিয়ে ক্রস করে যাবে। ভুল হয়েছে ডিসিশনটা, এখানটায় কাট করে গেছে, চলো তাহলে এখানেই কাট করে দিই। আর একটা প্যারালাল লাইট পাঠাবো, এটা যদি কাট না করে আবার ছবি মেটাতে হবে, দেখা যাক কী হয়। করে গেছে কাট। তাহলে এইভাবে চলে গেল দুটো প্যারালাল লাইট, যেখানে মিলিত হলো সেটা গৌণ ফোকাস। এবার কি করব, এইটা যাচ্ছে কোথায়, এটা যাচ্ছে এদিকে, এটা যাচ্ছে এদিকে, এটা যাচ্ছে এদিকে, দিয়ে এখানটায় ওকে আরেকটা লেন্স দিয়ে ধরতে হবে। তো আরেকটা লেন্স দিয়ে ধরে ফেলি, এটা আরেকটা লেন্সের ফোকাস হবে, এবং সেই লেন্সে যখন টাচ করবে, সেই লেন্সে যখন টাচ করবে সেখান থেকে প্যারালালভাবে ছড়াবে, ঠিক আছে। তাহলে এবার এই লেন্সটাকে এগিয়ে দিতে হবে, এটা হলো আমাদের আইপিস লেন্স। তাহলে প্রথম লেন্সের এটা অবজেক্টিভ লেন্সের ক্ষেত্রে এটা কি এফও, আর আইপিস লেন্সের ক্ষেত্রে এটা কি এফই। তাহলে ম্যাগনিফিকেশন কত হবে, ম্যাগনিফিকেশন হবে আই থিঙ্ক এফও বাই এফই, ম্যাগনিফিকেশন ফর্মুলা। আর নলের দৈর্ঘ্য কত হবে, নলের দৈর্ঘ্য হবে এফও প্লাস এফই। এবার এটা স্পষ্ট দর্শন ফোকাসিংয়ের ক্ষেত্রে ছবিটা কি হবে, এখানে খুব কমন সেন্স দিয়ে এটা আমি করলাম, কারণ এখানটায় নর্মালি এফও বাই এফই কেন করলাম, যে কোনো টেলিস্কোপে সামনে যে লেন্সটা থাকে সেই লেন্সটা অনেক বড় হয়,
সেই লেন্সটা যত বড় হবে তার ফোকাস তত বড় হবে, আর পিছনের যে লেন্সটা চোখের কাছে থাকে সেই লেন্সটা অনেক ছোট হয়। তাহলে আইপিস লেন্সটা ছোট হবে, আইপি লেন্স যেহেতু ছোট তার ফোকাসটাও ছোট। তাহলে অবশ্যই এফও বা এফই হবে, কোনোদিনই এফই বা এফও হবে না, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, যদি এখন রিফ্লেক্টিং টেলিস্কোপ ইউজ হচ্ছে, ওগুলো পরে বলছি। এবার কি করতে হবে, এই লেন্সটাকে ধরে একটু এগিয়ে দাও। তাহলে আমি যদি এখানেই ছবিটাকে মডিফাই করে দিই, যে এই ছবি লেন্সটাই আমি এখানটায় না দিয়ে এই লেন্সটাকে একটু কাছে এগিয়ে দিলাম, তাহলে কি হবে, এই লেন্সটাকে যদি একটু কাছে এগিয়ে দিই তাহলে লেন্সকে তো আগেই পেয়ে যাবে। লেন্সকে আগে পাওয়ার মানে কি, এফওটা তো এখানে না, এফওটা তো ভেতরে ঢুকে, এফিটা তো এখানে না, এফি তো ভেতরে ঢুকে গেল। অর্থাৎ এফি মানে কি, এফি মানে হলো প্রতিবিম্ব, সরি ফোকাস, ফোকাসের ভেতরে বস্তু চলে এসছে। ফোকাসের ভেতর বস্তু চলে আসলে কি হবে, প্রতিবিম্ব এইসব জায়গায় তৈরি হবে। তাহলে এবার কি করতে হবে, এখানে প্রতিবিম্ব গঠন করে এটাকে জয়েন করে, এটাকে জয়েন করে, এটাকে জয়েন করে, এটার মাথা থেকে এটার মাথা যুক্ত করে বাড়িয়ে দিতে হবে, এটা থেকে এটার মাথা যুক্ত করে বাড়িয়ে দিতে হবে, এটার থেকে এটার মাথা যুক্ত করে বাড়িয়ে দিতে হবে। এই জায়গাটা ডটেড হয়ে যাবে, এই জায়গাটা ডটেড হয়ে যাবে। তাহলে এই বেরিয়ে গেল, এই বেরিয়ে গেল, এই বেরিয়ে গেল, এই দূরত্বটা হলো ক্যাপিটাল ডি। অর্থাৎ আগের ছবি আর এই ছবির মধ্যে পার্থক্য কোথায়, আগের ছবিতে প্রতিবিম্বটা বাইরে ছিল, নলের দৈর্ঘ্যের বাইরে ছিল, এই ছবিতে প্রতিবিম্বটা নলের দৈর্ঘ্যের ভেতরে আছে। এটা হলো আগের ছবি এই ছবির মধ্যে পার্থক্য। এইটার ম্যাগনিফিকেশন মনে নাই, দেখে নিস বই থেকে। এ হলো স্পর্শদর্শন ফোকাসিংয়ের ক্ষেত্রে ছবি হয়ে গেল। আচ্ছা, লাস্ট অপটিক্যাল ইনস্ট্রুমেন্টে আরেকটা জিনিস আছে, সেটা কি, প্রতিফলক এবং প্রতিসারক টেলিস্কোপ। তো অলরেডি আমাদের মালদা জেলাতে একটা খুব ভালো প্রতিফলক টেলিস্কোপ কেনা হয়েছে, যে প্রতিফলক টেলিস্কোপের দৌলতে আমরা রিসেন্ট যে ঘটনাগুলো, মানে ওই যে প্যারেড অফ প্ল্যানেট, সেই প্যারেড অফ প্ল্যানেটের সুন্দরভাবে বড় অটোমেটিক টেলিস্কোপের মাধ্যমে বৃহস্পতি, মঙ্গল, তারপরে শুক্র, চাঁদ, তারপরে আর কি দেখেছি, শনিটা দেখতে পাইনি, শনি দেখা যায়নি। তো বৃহস্পতির 4টা উপগ্রহ খুব ভালো দেখা যায়, চাঁদের যে গর্তগুলো খুব ভালো দেখা যায়, এবং যেহেতু ওই টেলিস্কোপটা অটোমেটিক তো ওটা দিয়ে খুব সুন্দর দেখা যায়। তো টেলিস্কোপটা কেনার হিস্ট্রি হলো, তো আমাদের ইউনিভার্সিটির একজন স্যার ছিলেন, সেই স্যারের সঙ্গে পরামর্শ করে একটা সিলেস্ট্রন বলে একটা ওয়েবসাইট আছে, সেখান থেকে ওটা অর্ডার দিয়ে কেনা হয়েছে। তো এখানে কিছু লোকজনের ধারণা ছিল যে প্রতিফলক টেলিস্কোপ নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি। কার কার ধারণা ছিল সেটা বলবো না, কিন্তু স্যারের সঙ্গে যখন কথা বলি তখন স্যার বললো কেন নষ্ট হবে, আমাদের মানে আমি যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি সেখানটায় আগামী 10 বছর, গত 10 বছর আগে আমি সেখান থেকে বেরিয়েছি, তো সেখানে এখনও প্রতিফলক টেলিস্কোপ চলছে। তো স্যার বলছে ঠিকঠাক রাখলেই চলবে, কখনোই আয়না খারাপ হয় না। আর তাছাড়া হাবল টেলিস্কোপ যেটা, সেটা তো আয়না টেলিস্কোপ। অর্থাৎ প্রতিফলক টেলিস্কোপ ফার বেটার দেন প্রতিসারক টেলিস্কোপ। এগুলো হলো প্রতিসারক টেলিস্কোপ, যেখানে রিফ্র্যাকশন ইউজ করা হয়। তো এগুলোতে ইচ্ছা মতো ব্যাসকে, ডায়ামিটারকে বড় করা যায় না অবজেক্টিভের, কিন্তু প্রতিফলকের ইচ্ছা মতো ডায়ামিটারকে বড় করা যায়। এবং হ্যাঁ, দাম তো দিতেই লাগবে, ইচ্ছা মতো বড় করা মানে কি, দাম না দিতে হবে না। তো বড় বড় টেলিস্কোপের জন্য বড় বড় সেট লাগবে না, ছোট জায়গার মধ্যেই বড় এবং শক্তিশালী টেলিস্কোপ আমরা ইউজ করতে পারবো। তো এটা হলো প্রতিফলক টেলিস্কোপের সুবিধা। যেহেতু প্রতিফলক টেলিস্কোপে কোনো লেন্স লাগে না, তাই গোটা টেলিস্কোপটা খুব বেশি ভারী হয় না, এটা আরেকটা সুবিধা। আর কি, যেহেতু ভারী দিকটা নিচের দিকে থাকে, প্রতিফলন তো নিচে হবে, তাহলে টেলিস্কোপ তো আকাশের দিকে দেখবে, তাহলে ভারী দিকটা নিচের দিকে থাকছে। যেখানে প্রতিসারক টেলিস্কোপে কী হচ্ছে, বড় লেন্সটাই মাথায় থাকছে, তাহলে মাথায় ভারী জিনিসটাকে উঠিয়ে রাখতে গেলে একটা ওয়েট দিয়ে ওটাকে ধরে রাখতে হবে, যেটা অনেক অসুবিধাজনক। কিন্তু প্রতিফলক টেলিস্কোপে অসুবিধাটা নাই, ভারী প্লেটটাই থাকছে নিচে,
ফলে কি সহজে উপরের দিকে উঠে যাবে এবং ব্যালেন্সিংয়ে গন্ডগোল হয় না। তাই প্রতিফলক টেলিস্কোপ ব্যবহার অনেক সুবিধাজনক। তো এই জন্য এই একটা ছোট্ট আইডিয়া দেওয়ার জন্য প্রতিফলক টেলিস্কোপের ব্যাপারে এই বইয়ে অপটিক্যাল ইনস্ট্রুমেন্টের শেষ প্রান্তে কিছু কম্প্যারিজন দেওয়া আছে। তো পরীক্ষায় এখন অবধি আসেনি, তবে যদি আসে এটা বলে দেবে যে প্রতিফলক টেলিস্কোপের দামটা একটু বেশি প্রতিসারক টেলিস্কোপের তুলনায়, কিন্তু একবার যদি ব্যবহার করা যায় তাহলে ওটা ব্যবহার করা অনেক সুবিধাজনক এবং ওটা সহজে নষ্ট হয় না। লেন্স যেমন দুটো লেন্স আছে, তো লেন্স ভেঙে যেতে পারে। এবার আয়না অনেক ভেতরে থাকে, আয়নার ভাঙার চান্স অনেক কম। আর অনেক সময় কাঁচের আয়না ব্যবহার করা হয় না, মেটালিক প্লেটকে আয়না হিসেবে ইউজ করা হয়। তা যদি মেটালিক প্লেটকে আমি আয়না হিসেবে ইউজ করি তাহলে সেই আয়না তো ভাঙবেই না। এবার আমি টেলিস্কোপের গঠন দেখিনি ওখানে কী ব্যবহার করা হয়, তবে বিভিন্ন জায়গাতে আমি দেখেছি যে যেগুলোতে রাস্তার ধারে ধারে যেগুলো দর্পণ ইউজ করা হয়, ওই উত্তল দর্পণগুলো, সেক্ষেত্রে কিন্তু আয়না ব্যবহার করা হয় না, কাঁচ ব্যবহার করা হয় না, মেটালিক প্লেটই ইউজ করা হয়। ঠিক আছে? বা হেডলাইটের পিছনে যে রিফ্লেক্টর হিসেবে যে অবতল দর্পণ ইউজ করা হয় ওটাও কিন্তু আয়না থাকে না, মানে কাঁচ থাকে না, ওখানে কিন্তু রিফ্লেক্টর একটা পলিথিনের কী বলবো প্লাস্টিকের প্লেটই রিফ্লেক্টর হিসেবে ইউজ করা হয়। সুতরাং রিফ্লেক্টরকে যদি আমরা টেলিস্কোপে ব্যবহার করতে পারি তাহলে সেটা অনেক বেশি সাশ্রয়কারী এবং অনেক টেকসই এবং অনেক লং চলবে। এই ব্যাপারটা প্রতিফলক টেলিস্কোপের সুবিধা। তো এরকম 3 রকম টেলিস্কোপ আছে। তো খুব একটা কোশ্চেন যেহেতু আসে না, ডিটেলসে আমি যাচ্ছি না, যার যার ইন্টারেস্ট আছে সে একটু দেখে নিও। বিষয়টা মেনলি অ্যাস্ট্রোফিজিক্সের জন্য খুব প্রয়োজনীয়। অ্যাস্ট্রোফিজিক্সের রিসার্চের কাজকর্ম যত বড় বড় টেলিস্কোপে হয় সবই প্রতিফলক টেলিস্কোপ। প্রতিসারক টেলিস্কোপ আগে ব্যবহার হতো এবং কম খরচায় বানানোর জন্য প্রতিসারক টেলিস্কোপ ঠিক আছে। চাঁদের গর্ত দেখবো, প্রতিসারক টেলিস্কোপ দিয়ে যে কোনো টেলিস্কোপ দিয়ে দেখা যাবে, কিন্তু বৃহস্পতি দেখবো না, প্রতিসারক সব টেলিস্কোপ দিয়ে বৃহস্পতিকে ভালো দেখা যাবে না। বা এখানে যে শুক্র দেখেছিলাম, শুক্রের যে চাঁদের মতো শুক্রের কলা ছিল সেটাও প্রতিসারক টেলিস্কোপ দিয়ে অত ভালো বোঝা যাবে না, যেটা আমরা প্রতিফলক টেলিস্কোপ দিয়ে দেখেছি অলরেডি। ঠিক আছে? তো অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট চ্যাপ্টার কষ্ট করে হলেও শেষ হলো। নেক্সট দিন যেটা করব সেটা কি, আলোর প্রতিসরণ, আলোর বিক্ষেপণ বিচ্ছুরণ এবং ফিজিক্যাল অপটিক্সের 2টা চ্যাপ্টার। তাহলে আমাদের ফুল রিভিশন কমপ্লিট হবে। কারণ মডার্ন ফিজিক্সের রিভিশন আমি ঢুকবই না, মডার্ন ফিজিক্স রিভিশন দিয়ে শেষ করার মতো জিনিস না, ওটা ভালো মতো বুঝে পড়তে হবে। টাটা।